আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। সো সবাই কাছে একটু ক্লিয়ার কমেন্টে জানিয়ে দাও সবাই যে কথাবার্তা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা বা ভিডিও ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। সাথে জানিয়ে দাও সবাই কেমন আছো, দুপুরবেলা ক্লাস করছো সবাই। আশা করছি সবাই খাতা কলম নিয়ে ক্লাস করতে বসেছো ঠিকমতো। তো খুবই সুন্দর এবং ছোট্ট একটা চ্যাপ্টার নিয়ে আজকে কথাবার্তা বলবো আমরা, তোমরা সবাই জানো। হ্যাঁ, তড়িৎ রসায়ন নিয়ে আমরা কথাবার্তা শুরু করব। তো চ্যাপ্টারটা খুবই ছোট চ্যাপ্টার, মোটামুটি তোমরা জানো যে এইচএসসিতে তোমরা সবাই পড়ছো। আমরা চেষ্টা করবো কি আজকের ক্লাসটাতে এই চ্যাপ্টারের কিছু সুন্দর সুন্দর কনসেপ্ট, যেগুলো ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে, একটু ট্রিকি কনসেপ্ট যেখানে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে, এই জিনিসগুলো খুব সুন্দর করে গুছায় নিব আজকে আমরা, ঠিক আছে? খুব অনেক কিছু পড়বো ব্যাপারটা এরকম না, অল্প কিছু জিনিস পড়বো, বাট ওইগুলোই পরীক্ষায় আসবে, ঠিক আছে? সো সবার কমেন্ট দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলো আমরা একটু একটু করে পড়াশোনা শুরু করি, অল্প অল্প করে পড়বো এবং কিন্তু ভালো মতো বুঝে পড়বো, ঠিক আছে? ওকে। সো আমাদের আজকে চ্যাপ্টার কেমিস্ট্রি সেকেন্ড পেপারের চ্যাপ্টার 4 তড়িৎ রসায়ন। হ্যাঁ, এটা নিয়ে আমরা পড়াশোনা শুরু করব। আগে আমরা একটু দেখি যে এই চ্যাপ্টারে পড়ার সময় আমরা আসলে কী কী জিনিস পড়বো, এইটা একটা বোঝা দরকার, তাই না? দেখো এখানে, দেখো আমাদের চ্যাপ্টার একটা ম্যাপ দেখি আমরা, ঠিক আছে? কী কী আমাদের পড়তে হবে। দেখো এই চ্যাপ্টারে মূলত আমাদের তিনটা মেজর পোর্শন, তিনটা মেজর পোর্শন। কী কী? একটা হচ্ছে আমার পরিবাহী ও পরিবাহিতা, অর্থাৎ আমরা তো তড়িৎ রসায়ন কথাটা, তাই না? অর্থাৎ এখানে ইলেকট্রিসিটির ব্যাপার আছে। ইলেকট্রিসিটি ক্যারি করার জন্য কেউ লাগবে, তাই না? কে ক্যারি করবে? যে পরিবাহী, তাই না? ওই পরিবাহী পদার্থগুলো নিয়ে আমরা কথাবার্তা বলতে হবে একটু। এরপরে তড়িৎ কোষ, তড়িৎ কোষের মাধ্যমে আমাদের সকল বিক্রিয়া হয়, সকল ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা সলভ করি। তো এর দুইটা ক্যাটাগরি আছে, তড়িৎ বিশ্লেষ্য কোষ, তড়িৎ রাসায়নিক কোষ। আমরা জানি, আমরা অনেক পড়ে আসছি। তড়িৎ বিশ্লেষ্য কোষের আন্ডারে আমাদের কিছু কনসেপ্ট শিখতে হয়, সেটাও কি ফ্যারাডের সূত্র পড়তে হয় আর বিভিন্ন ধরনের লবণের তড়িৎ বিশ্লেষণ দেখতে হয় আমাদের, তাই না? আচ্ছা, অলসো আমাদের তড়িৎ রাসায়নিক কোষ নিয়ে কথাবার্তা বলতে হয়। আমরা তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং তড়িৎ রাসায়নিক কোষের বিভিন্ন কনসেপ্ট ক্লিয়ারলি শিখবো আজকে। সেখানে কি আমাদের নার্নাস্টের সমীকরণ পড়তে হয়, কোষ বিভব সংক্রান্ত বিভিন্ন কনসেপ্ট পড়তে হয়, আর কোষ সংকেত পড়তে হয়। দেখো আমরা একটা তড়িৎ কোষে কীভাবে আমরা এক্সপ্রেস করতে পারি সেটা আমাদের ক্লিয়ারলি দেখতে হয়, ঠিক আছে? এরপরে বিভিন্ন ধরনের কোষ নিয়ে আমরা কথাবার্তা বলি, রিচার্জেবল, নন রিচার্জেবল, ফুয়েল সেল। হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। সো আশা করি সবাই বুঝতে পারতেছো। হ্যাঁ, সো চলো আমরা পড়াশোনা শুরু করে আস্তে ধীরে। তো সবার তো আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছো, তাই না? ওকে, দেখো প্রথম কথা পরিবাহী পদার্থ, ঠিক আছে? দেখো আমি একটু সংক্ষেপে একটা জিনিস রিক্যাপ করি তোমাদেরকে, তোমরা খেয়াল করো জিনিসটা। আমার চ্যাপ্টারের নাম কি? তড়িৎ রসায়ন। তড়িৎ রসায়ন, দ্যাট মিনস ইংলিশে যদি লিখি নামটা, সেটা কি হবে? নামটা হবে তোমার ইলেকট্রোকেমিস্ট্রি। ইলেকট্রোকেমিস্ট্রি। আচ্ছা, ইলেকট্রোকেমিস্ট্রি যখন কথাটা বললি আমি, এখানে দুইটা শব্দ আমরা চিনতে পারতেছি না, কি কি? একটা হচ্ছে আমার, এখানে যদি লিখি, একটা হচ্ছে আমার ইলেকট্রন, আরেকটা হচ্ছে কি তোমার কেমিস্ট্রি। আমরা ইলেকট্রন কথাটা না বলে আমরা বলবো এখানে জিনিসটা ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি। আচ্ছা, ইলেকট্রিসিটি আর কেমিস্ট্রি, এই দুইটা শব্দের মধ্যে আসলে আমাদের মিলটা কোন জায়গায়? দেখো, ইলেকট্রিসিটি যখন আমরা বলি তখন আমরা জিনিসটা কী করি? আমরা ইলেকট্রনের ফ্লো নিয়ে কথাবার্তা বলি না, রাইট? ইলেকট্রনের ফ্লো নিয়ে কথাবার্তা বলি। আচ্ছা, তো ইলেকট্রনের ফ্লো নিয়ে যখন কথাবার্তা বলি, তো আমরা এখানে ছোট্ট করে লিখি, জিনিসটা হচ্ছে কি আমাদের ইলেকট্রন। ইলেকট্রন, তাই না? কেমিস্ট্রিতে কি ইলেকট্রন আছে না আমাদেরকে? কেমিস্ট্রিতে ইলেকট্রন আছে। কেমিস্ট্রিতে ইলেকট্রনটা মূলত কোন জায়গায় ইউজ হয়? ইলেকট্রনটা ইউজ হয় কোথায় আমাদের? যখন আমাদের বিক্রিয়া হয়। আমরা জানি বিক্রিয়ার মধ্যে একজনের সাথে আরেকজনের ইলেকট্রন আদান প্রদান হয়। ওই ধরনের বিক্রিয়াকে স্পেশালভাবে আমরা কী জানি বলতাম? জারণ বিজারণ বিক্রিয়া বা রেডক্স রিয়াকশন। এখানে আমাদের রেডক্স রিয়াকশনের কথা বলতাম, রেডক্স রিয়াকশন। আচ্ছা, তো এই রেডক্স রিয়াকশন যখন আমরা বলতেছি, এই রেডক্স রিয়াকশনের সাথে কীভাবে ইলেকট্রিসিটি আদান প্রদান হয় এবং ইলেকট্রিসিটিকে কীভাবে আমরা রেডক্স রিয়াকশনের সাথে বা জারণ বিজারণ বিক্রিয়ার সাথে কানেক্ট করতে পারি, সেটা নিয়ে আমাদের এই চ্যাপ্টারে পড়াশোনা, তাই না? আশা করি এইটুকু জিনিসটা আমাদের ক্লিয়ার যে এই চ্যাপ্টারে আমরা কী পড়বো এবং কেন পড়বো। আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা জানি আমাদের আসল কথা যাই। তো এই ইলেকট্রিসিটিকে ক্যারি করার জন্য, কিংবা আরও স্পেসিফিকভাবে বললে ইলেকট্রনকে ক্যারি করার জন্য আমাদের কি লাগবে? আমাদের লাগবে কন্ডাক্টর বা পরিবাহী পদার্থ। তো পরিবাহী পদার্থ মূলত কী রকম? দেখো, আমরা দুই রকম পরিবাহী জানি। একটা ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী, যা সরাসরি ইলেকট্রন আদান প্রদান করে তড়িৎ পরিবহন করে। আর একটা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, যারা কিসের মাধ্যমে তড়িৎ পরিবহন করে?
আয়নের মাধ্যমে তড়িৎ পরিবহন করে, তাই না? আচ্ছা, এটা কিন্তু আমরা জানি। তো এখন দেখো এখানে যদি একটু বেসিক ক্লাসিফিকেশন দেখি, আমার ধাতব বা ইলেকট্রনিক পরিবাহী মূলত 2-3 প্রকার আমরা জানি। সুপরিবাহী, অপরিবাহী আর সুপার পরিবাহী। সুপরিবাহী জিনিসটা কি দেখো, যারা খুব ইজিলি ইলেকট্রন ক্যারি করতে পারে, ইলেকট্রন যাবে আসবে, ইলেকট্রন কেউ ত্যাগ করবে কেউ গ্রহণ করবে এই সিস্টেমের মাধ্যমে, ঠিক আছে? বা তারা এরকম কারা হয়, এরকম হয় মূলত ধাতুগুলা হয়, এক্সাম্পল কি সোডিয়াম, তারপর তোমার কপার, এই জিনিসগুলা। তার সাথে বলতো একটা অধাতু আছে যে তড়িৎ সুপরিবাহী। অধাতুটা কি হইতে পারে বলতো, একটু কমেন্টে জানাও তোমরা কোন অধাতুটা তড়িৎ সুপরিবাহী। এটা 9-10 থেকে পুরো দেখার কথা তোমাদের। আচ্ছা, এইটা হচ্ছে তোমার গ্রাফাইট। আচ্ছা, গ্রাফাইট ওকে আমার তড়িৎ সুপরিবাহী, কিন্তু সে কি অধাতু, একমাত্র অধাতু, সে কি তড়িৎ সুপরিবাহী। এই জিনিসগুলো আসে, এই জিনিসটা পরীক্ষায় প্রায় আসে। এবং এই কথাটা কিন্তু জানো, এই ইনফরমেশনটা কিন্তু একবার রাজশাহী ইউনিভার্সিটিতে 17-18 সালে চলে আসছিল। রাজশাহী ইউনিভার্সিটিতে 16-17 সালে চলে আসছিল, ঠিক আছে? তো এরকম ছোটো ছোটো প্রশ্ন কিন্তু ভর্তি পরীক্ষায় আসে। তো তোমরা যারা প্রশ্ন করছো যে ভাই ভার্সিটির জন্য কেমিস্ট্রি কীভাবে পড়বো, তো আমি ক্লাসটা ভালো মতো ফলো করে থাকো, দেখবা পুরো ক্লাস জুড়েই অনেক ইনফরমেশন আসবে, ঠিক আছে? আচ্ছা, অপরিবাহী, ঠিক আছে? তো অপরিবাহী কারা? যারা মূলত ইলেকট্রন এক্সচেঞ্জ করতে চায় না সহজে, ঠিক আছে? ওরা আমার পরিবহন করে না। আর আরেকটা সুপার পরিবাহী কারা? এটা একটি ইম্পর্টেন্ট। এটা হলো তোমার মোস্টলি যেই পদার্থগুলো ধাতুর সংকর হিসাবে থাকে, যেমন একটা হতে আমার নিওবিয়াম 3 আর জার্মেনিয়াম। নিওবিয়াম ও জার্মেনিয়াম দুইটাই ধরে ধাতু, ঠিক আছে? জার্মেনিয়ামটা মূলত অর্ধপরিবাহী, এটা আমরা পরে আলোচনা করবো, অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। তারা একটা সংকর গঠন করে, এটা খুব সুপার পরিবাহী বলা হয়। কারণ কি, এটা একদমই কোনো ধরনের শক্তি অপচয় ছাড়া তড়িৎ পরিবহন করতে পারে, ঠিক আছে? মানে এদের তড়িৎ পরিবহন কোনো শক্তির অপচয় হয় না, এবং এটা খুবই কি জানি বলে খুবই মানে সুইফটলি তড়িৎ পরিবহন করে। যার জন্য কি হয়, আমাদের এইগুলোর ক্ষেত্রে আমাদের কারেন্টের লস অনেক কম হয়, আমাদের শক্তির সঞ্চয় বেশি করতে পারি আমরা। হ্যাঁ, এগুলো এবং খুব কস্টলি, অনেক কস্টলি, ঠিক আছে? আরেকটা স্পেশাল কেস আছে, সেটা হচ্ছে আমাদের অর্ধপরিবাহী। এটা আমরা এখানে লেখা হয় নাই, এটা অর্ধপরিবাহী কারা আমরা জানি, ফিজিক্সে একটা চ্যাপ্টারই পড়ছি আমরা এর উপরে। অর্ধপরিবাহী কারা? যারা আমার স্পেশাল কন্ডিশনে কি করতে পারে, তড়িৎ পরিবহন করতে পারে, তাই না? যেমন সিলিকন, জার্মেনিয়াম, এই দুইটা এক্সাম্পলই বেশি আসে, ঠিক আছে? এই সিলিকন আর জার্মেনিয়াম, এর মধ্যে সিলিকনটা আমরা বেশি ইউজ করি, তাই না? কারণ কি, কেন সিলিকন বেশি ইউজ করি? জার্মেনিয়াম হচ্ছে একটা ধাতু, খুব দামি ধাতু। সিলিকনটা কই পাওয়া যায় জানো? বালির মধ্যে পাওয়া যায়। তো বালি তো আমরা খুব অ্যাভেলেবল যে কোনো জায়গায় পাই, রাইট? সো আমরা বালিতে সিলিকন পাই, ওইখান থেকে আমরা সিলিকন কালেক্ট করে আমরা বিভিন্ন সিলিকন চিপ ইউজ করি। আমরা যে ইলেকট্রনিক যন্ত্রগুলো ইউজ করি সেখানে আমরা কিন্তু সেমিকন্ডাক্টর ইউজ করি, তাই না? তোমরা কিন্তু পড়ছো এই জিনিসগুলো। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, এরপর হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। এদের ক্যাটাগরিটা কি? আমাদের এই চ্যাপ্টারের মূল আলোচনা হচ্ছে এদেরকে নিয়ে আমাদের মূল আলোচনা, ঠিক আছে? আচ্ছা, সো এখন দেখো এই তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীগুলো কি হয়, যখন দ্রবণ তুমি তৈরি করো, দ্রবণের মধ্যে আয়ন তৈরি হয় না, এই আয়নের মাধ্যমে তারা কি করে, তড়িৎ পরিবহন করে, ঠিক আছে? আচ্ছা, এবং এদের তড়িৎ পরিবহনের জন্য কি লাগে? তড়িৎ কোষ লাগে। এই বেসিক কনসেপ্টগুলো শুনে রাখো, কাজে লাগে, পরীক্ষায় আসবে বিভিন্ন সময়, ঠিক আছে? এবং দেখবে আমরা প্রত্যেক কনসেপ্টের পরে কিন্তু অনেকগুলো প্রবলেম সলভ করবো, সেখানে দেখবে এরকম অনেকগুলো প্রবলেম আসবে, ঠিক আছে? আচ্ছা, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী কারা কারা দেখো, এটা 3 ক্যাটাগরির হয়, একটা হচ্ছে মৃদু, একটা তীব্র, একটা অবিশ্লেষ্য। অবিশ্লেষ্য কারা? একদম সহজ বিষয়, যারা তড়িৎ বহন করতে পারে না। মানে কি, তুমি দেখো, মানে তুমি তাদেরকে দ্রবণে দিবা, তারা বিয়োজিতই হবে না, তাদের কোনো আয়নই তৈরি করবে না। যে আয়ন তৈরি করবে না, ও কি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী হইতে পারে না। যারা আয়ন তৈরি করে কোনো দ্রবণে গেলে, তারাই আমার তড়িৎ পরিবহন করবে। আচ্ছা, তো অনেকে আনসার দিয়েছে কাঁচ, কাঠ, রাবার, এরা তড়িৎ অবিশ্লেষ্য, হ্যাঁ, এবং তারা তড়িৎ পরিবহন করে না দ্রবণে। তীব্র এবং মৃদু কারা, এটা একটা বোঝা জরুরি। দেখো, তীব্র তড়িৎ বিশ্লেষ্য মূলত কারা কারা? তীব্র তড়িৎ বিশ্লেষ্য হলো আমার মূলত একটা হচ্ছে অ্যাসিড, তীব্র অ্যাসিড, বেইজ, লবণ। এবং কিরকম অ্যাসিড বেইজ লবণ? এটা সবল। এক্সাম্পল কি হইতে পারে? আমার HCl হইতে পারে, আমার সোডিয়াম হাইড্রোক্সাইড হইতে পারে। আবার এই HCl আর সোডিয়াম হাইড্রোক্সাইড মিলে কি তৈরি হয়? আমার NaCl তৈরি হয়। এরকম বিভিন্ন সবল অ্যাসিড, সবল ক্ষার এবং লবণ,
তারা কি আমার তীব্র তড়িৎ বিশ্লেষ্য, ঠিক আছে, এবং এরা তড়িৎ পরিবহন করে খুব সুইফটলি। মৃদু তড়িৎ বিশ্লেষ্য কারা কারা? তারা দ্রবণের সম্পূর্ণভাবে বিয়োজিত হতে পারে না। এই জিনিসটা একটু কনসেপ্টুয়ালি তোমাদের দেখাই। দেখো কেন আমরা সবল বলি, কেন একজনকে মৃদু বলি, একটু খেয়াল করো, কনসেপ্টটা ক্লিয়ার করো। আমি মনে করো একটা পাত্র নিলাম, এই পাত্রের মধ্যে কি আছে? আমার পানি আছে, ঠিক আছে, খেয়াল করো। এই পাত্রের মধ্যে আমার ওয়াটার আছে, এইখানে আমি কি করব? আমি এখানে কি দিব? এখানে আমি তোমার HCl দিব। ধরে নাও আমি HCl কয়টা দিব এখানে? আমি HCl এখানে 100টা HCl অণু দিব, 100টা দিব, ঠিক আছে। দেখা যাবে কি জানো, 100টা দিলে এই দ্রবণের মধ্যে আমি H+ পাবো 100টা, আর তোমার ক্লোরিনও পাবো কয়টা? 100টা। মানে আমার HClটা এই দ্রবণের মধ্যে বিয়োজিত হয়েছে এরকম, HClটা বিয়োজিত হয়েছে এরকম, H2O দিয়ে H+ তৈরি হয়েছে আর Cl- তৈরি হয়েছে। এই HCl যদি আমার 100টা দিয়ে থাকি, H+ তৈরি হবে 100টা, Cl তৈরি হবে 100টা, Cl- তৈরি হবে 100টা। কারণ কি? এরা সম্পূর্ণরূপে পানিতে বিয়োজিত হয়ে যায়। 100টা তুমি যে HCl দাও, HCl আর HCl থাকবে না, ভেঙে হাইড্রোজেন আর ক্লোরিন হয়ে যাবে। কথা বুঝতে পারছো? 100টা দিলে 100টাই বিয়োজিত হবে। কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে কনসেপ্টটা কিরকম? এর একটা কমন এক্সাম্পল হলো আমাদের তোমরা কর্মমুখী রসায়নে তোমাদের ফেভারিট টপিক ছিল কি? ভিনেগার তৈরি করা, তাই না? এই ভিনেগার যার মূল উপাদান কি? আমার ইথানোয়িক অ্যাসিড, CH3COOH। তুমি যদি এইখানে মনে করো যে ওয়াটার আছে, পানি আছে, এই পানির মধ্যে তুমি CH3COOH আমার ইথানোয়িক অ্যাসিড 100টা দিলা, ঠিক আছে, তুমি পাবা কি জানো? তুমি পাবা এখানে দ্রবণের মধ্যে তুমি খেয়াল করে দেখবা যে আমার তোমার নিয়ারলি 98টাই আমার CH3COOH রয়ে যাবে, ভাঙবে না। দুইটা ভাঙবে, ভেঙে দুইটা তোমার CH3COO- আয়ন তৈরি হবে দুইটা, আর দুইটা তোমার কি H+ আয়ন তৈরি হবে। এর মানে কি? খুবই সামান্য পরিমাণ তারা ভাঙছে না। 100টা তুমি অ্যাসিড অণু দিচ্ছ, তৈরি হয়েছে কয়টা? 98টার যা ছিল তাই রয়ে গেছে, ভাঙেই নাই। দুইটা অণু খালি ভাঙছে। এর মানে কি? এদের বিয়োজনের হার অনেক কম, তাই না? এই বিয়োজনের হার কম বলে এদেরকে আমরা কি বলি? মৃদু অ্যাসিড বলি বা মৃদু তড়িৎ বিশ্লেষ্য বলি। কনসেপ্টটা ক্লিয়ার সবার? আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকো আমরা আগের জায়গায় যাই। এখানে কি হবে আমার? তাইলে আমার বলতে পারি আমরা জৈব অ্যাসিড, মোস্টলি জৈব অ্যাসিড এগুলো এই ক্যাটাগরিতে পড়ে। তার সাথে এক্সট্রা কি আছে? হাইড্রোজেন ফ্লোরাইড। হ্যাঁ, তোমরা ওই রাসায়নিক পরিবর্তনে পড়বা যে হাইড্রোজেন ফ্লোরাইড এটা হচ্ছে তোমার হাইড্রোসেটগুলোর মধ্যে সবচেয়ে দুর্বল অ্যাসিড। তারপর তোমার H2CO3 কার্বনিক অ্যাসিড, এই জিনিসগুলো, ঠিক আছে, এইগুলোতে মৃদু তড়িৎ বিশ্লেষণের মধ্যে পড়ে। অবিশ্লেষণের মধ্যে কারা কারা পড়ে? আমার পড়ে এই জৈব অ্যাসিড বাদে যত জৈব যৌগ আছে, জৈব অ্যাসিড বাদে যত জৈব যৌগ আছে সবাই তড়িৎ অবিশ্লেষণের মধ্যে পড়বে। যেমন কি আমার গ্লুকোজ, এটা গ্লুকোজ হইতে পারে, তোমার হইতে পারে তোমার কি জানি বলে, গ্লুকোজ হতে পারে আমার ক্লোরোফর্ম হতে পারে, তাই না? আমার ইথার হইতে পারে, এই জিনিসগুলো হতে পারে, ঠিক আছে। এটা তড়িৎ অবিশ্লেষ্য। ওকে, এই জিনিসগুলো থাকবে, বুঝতে পারছি? তো এই আমাদের বেসিক একটা পড়াশোনা, খুবই সংক্ষেপে পড়াশোনা। তো দেখো এখান থেকে কিছু সহজ প্রশ্ন আসে। দেখো আমরা জানি কি বলছে, দুর্বল তড়িৎ বিশ্লেষে শতকরা কত পরিমাণ দ্রবণে আয়নিত হয়। দেখো আমরা কি বলছিলাম, দুর্বল তড়িৎ বিশ্লেষে যারা, তারা খুবই সামান্য পরিমাণ আয়নিত হয়, একদম কম। ওই যে 100টার মধ্যে তোমার দুইটা বিয়োজিত হইতে পারে। দ্যাট মিনস কি, 100টার মধ্যে দুইটা মানে কয়টা? 2%। তো 1 থেকে 10%, মানে খুব কম পরিমাণ যারা বিয়োজিত হয় তাদেরকে আমরা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য বলি, রাইট? তো এটা আনসার কি হবে? এটা আনসার হবে 1 থেকে 10%, ঠিক আছে। এত শতকরা কত পরিমাণ মানে এত পার্সেন্ট। ওকে, তো এর পার্সেন্টেজ দিয়ে দিতে পারে, একই কথা। দেখো নিম্নের কোনটিতে পানি যোগ করলে উৎপন্ন দ্রবণটি বিদ্যুৎ সুপরিবাহী? দেখো প্রশ্নটা কিন্তু খুব সহজ, কিন্তু একটু বোঝার জিনিস আছে। প্রশ্ন কি বলছে দেখো, যে নিচের কোনটিতে পানি যোগ করলে উৎপন্ন দ্রবণটি বিদ্যুৎ সুপরিবাহী? দেখো পানি যোগ করলে মানে কি? তোমাকে দ্রবণ বানাইতে হবে না। দ্রবণ মানে এটা কোন ক্যাটাগরিতে পড়বে বলো তো? এটা পড়বে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীতে, তাই না? অর্থাৎ এখানে আমাকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর কনসেপ্ট কাজে লাগাইতে হবে। তো আমি জাস্ট একটা মার্ক করি শব্দটা, কারণ এই শব্দটা এখানে ইম্পর্টেন্ট। পানিতে যোগ করলে, ঠিক আছে, পানিতে যোগ করলে বিদ্যুৎ সুপরিবাহী হবে, তাই না? এখন পানিতে যোগ করলে বিদ্যুৎ সুপরিবাহী কে হবে তুমি বলো? তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীগুলোর মধ্যে
কোনটা আমার সবল তড়িৎ বিশ্লেষ্য ছিল? সুপরিবাহী মানে সবল তড়িৎ বিশ্লেষ্য। সোডিয়াম হাইড্রোক্সাইড সবল ক্ষার, তাই না? ক্যালসিয়াম কার্বনেট, তারপরে তোমার এটা কি ইথানল, কপার, এটা কি দ্রবণ তৈরি করবে? করবে না, তাই না? কিন্তু আমার এটা করবে। আর এটা কি? এটা আমার দুর্বল তড়িৎ বিশ্লেষ্য ছিল, মনে আছে না? ওকে, আশা করি বুঝতে পারছো। দেখো কোনটি তড়িৎ বিশ্লেষ্য নয়, কোনটি তড়িৎ বিশ্লেষ্য নয়, খেয়াল করো ভালো মতো। এইখানে দেখো আমরা একটু আগে দেখছি এই যে আমার ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিডটা কি ছিল? আমার মৃদু তড়িৎ বিশ্লেষ্য ছিল না? দেখছি আমরা একটু আগে। অ্যামোনিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, দেখো এরা কিন্তু আয়ন তৈরি করে, তাই না? অ্যামোনিয়াম ক্লোরাইডটাকে তুমি লিখতে পারবা না NH4 প্লাস আর কি Cl মাইনাস লিখতে পারবা। ক্যালসিয়াম ক্লোরাইডকে তুমি Ca2 প্লাস আর ক্লোরিন মাইনাস হিসেবে লিখতে পারবা, পারবা না? পারবো। কিন্তু দেখো CCl4 এটা কি একটা সমযোজী যৌগ না? একটা সমযোজী যৌগ কখনো পারবে তড়িৎ বিশ্লেষ্য হইতে? ও কি কোনো আয়ন দান করতে পারবে? পারবে না। যারা পিওরলি সমযোজী যৌগ তারা কি করবে? তারা তোমার তড়িৎ বিশ্লেষ্য হবে না, ঠিক আছে? তো এরকম প্রশ্ন সলভ করতে করতে কিন্তু আমাদের কনসেপ্টগুলো ডেভেলপ করতে হবে, ঠিক আছে? তো সবসময় বাসায় যেটা করবা, ক্লাসের পরে যখন কনসেপ্টগুলো ক্লিয়ার হবে প্রশ্ন অনেক বেশি সলভ করবা, দেখবা যে প্রশ্ন সলভ করার মাধ্যমে তুমি অনেক নতুন নতুন কনসেপ্ট শিখতে পারবা, ঠিক আছে? এবং তুমি যা শিখছো সেটা কিন্তু বারবার প্র্যাকটিস করে তোমার কনসেপ্টটা আরও বেশি ক্লিয়ার হবে এবং পরীক্ষা হলে মনে থাকবে। আমরা শিখি অনেক কিছু, কিন্তু পরীক্ষা হলে মনে রাখার জন্য কি করতে হয়? আমাদেরকে প্র্যাকটিস করতে হয় রেগুলার। ওকে, আচ্ছা দেখো এখন আসে আমাদের মূল পড়াশোনা, খুব মজার পড়াশোনা এখানে আমার তড়িৎ কোষ নিয়ে, ঠিক আছে? আচ্ছা, সো এখন ভার্সিটি ম্যাক্সিমামই শর্ট সিলেবাসেই হবে, হ্যাঁ, এটা তোমরা মোটামুটি ধারণা নিয়ে রাখতে পারো। 24 সাল 23 সাল পর্যন্ত সব ম্যাক্সিমাম জায়গায় শর্ট সিলেবাসেই পরীক্ষা হয়েছে। যেসব জায়গায় ফুল সিলেবাসে পরীক্ষা হতে পারে তারা সার্কুলার মোটামুটি 1 মাস আগে দিয়ে দেয়। তো তোমার টেনশন করার দরকার নেই, তোমরা জাস্ট তোমাদের যেই কারিকুলামে পড়তেছো সেই কারিকুলামে একটা ফ্লো মেনটেন করে পড়তে থাকো, আশা করি ভালো হবে। আমরা পরবর্তী গাইডলাইনমূলক অনেক কথাবার্তা বলবো, ঠিক আছে? টাইম টু টাইম বলবো, আমরা পরে ফোকাস করি একটু। দেখো তড়িৎ কোষ, তড়িৎ কোষ জিনিসটা কি? যেখানে আমরা যে বললাম ইলেকট্রিসিটি এবং কেমিস্ট্রি, আমরা যেখানে আমি কেমিস্ট্রি এবং ইলেকট্রিসিটি কানেক্ট করবো সেটাই হচ্ছে আমাদের তড়িৎ কোষ, ঠিক আছে? ওইটাই আমার তড়িৎ কোষ। এখন দেখো তড়িৎ কোষকে আমি দুই ভাগে ভাগ করি, একটা তড়িৎ রাসায়নিক কোষ, একটা তড়িৎ বিশ্লেষ্য কোষ। তড়িৎ বিশ্লেষ্য কোষটা নিয়ে আমরা আগে কথাবার্তা বলবো, ঠান্ডা মাথায় খেয়াল করে যাও, জাস্ট শুনো, জাস্ট শুনতে থাকো, দেখবো সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এখানে। তড়িৎ বিশ্লেষ্য কোষ ঘটনাটা কি ঘটে আমি বলি। সে ফর এক্সাম্পল তোমার এখানে একটা তড়িৎ বিশ্লেষণ কোষ আছে, এখানে তোমার একটা দুইটা কি আছে, তড়িৎ দ্বার আছে, আমরা জানি জিনিসগুলো, একটা ব্যাটারির সাথে কানেক্ট করছি এবং এগুলা কি আছে, একটা দ্রবণের মধ্যে নিমজ্জিত অবস্থায় আছে, তাই না? দ্রবণের মধ্যে নিমজ্জিত অবস্থায় আছে। দ্রবণের মধ্যে সে ফর এক্সাম্পল ধরো একটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ আছে, যেহেতু আমি তড়িৎ বিশ্লেষণ করতেছি অবশ্যই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ লাগবে আমাদের। কি থাকতে পারে? সে ফর এক্সাম্পল এখানে আমার সোডিয়াম ক্লোরাইড আছে, সোডিয়াম ক্লোরাইড আছে, তাই না? তো সোডিয়াম ক্লোরাইড যখন দ্রবণে যায় সে কি তৈরি করে বলতো? সোডিয়াম দ্রবণে গেলে আমার সোডিয়াম প্লাস তৈরি করে, আর কি করে? ক্লোরাইড মাইনাস তৈরি করে, তাই না? সোডিয়াম প্লাস তৈরি করে, ক্লোরাইড মাইনাস তৈরি করে। আচ্ছা এখন কি হবে দেখো, এই যে ব্যাটারির সাথে কানেক্ট করছো না তড়িৎদ্বার দুটাকে, ব্যাটারির তো একটা প্লাস প্রান্ত আছে, আবার ধনাত্মক প্রান্ত আছে, একটা ঋণাত্মক প্রান্তও আছে। ব্যাটারির ধনাত্মক প্রান্ত কোনটা? যেটা একটা বড় করে দেখছি একটা ধনাত্মক প্রান্ত বলি আমরা, বাই ডিফল্ট ধরে নিই যেটা বড় এটা ধনাত্মক প্রান্ত, যেটা ছোট একটা ঋণাত্মক প্রান্ত ধরি আমরা, ফাইন। এখন যেই তড়িৎদ্বারটা ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত আছে তাকে আমরা কি বলি? তার মধ্যে কি হবে? ধনাত্মক চার্জটা একটা সিস্টেম তৈরি হবে, ধনাত্মক সিস্টেম তৈরি হবে। যার মধ্যে ঋণাত্মক, যেই তড়িৎদ্বারটা ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত আছে তার মধ্যে কি হবে? ঋণাত্মক চার্জ তৈরি হবে। আচ্ছা ভালো করো, দ্রবণের মধ্যে আমার দুইটা আয়ন আছে না, কি? একটা সোডিয়াম প্লাস একটা ক্লোরিন মাইনাস। আচ্ছা আমার তড়িৎদ্বার দুইটার মধ্যে কোনো চার্জ তৈরি হয়েছে না, যেহেতু তারা ব্যাটারির সাথে কানেক্টেড আছে। যে পজিটিভ প্রান্তের সাথে কানেক্ট সে পজিটিভ চার্জ, যে নেগেটিভ প্রান্তের সাথে কানেক্টেড সে নেগেটিভলি চার্জড। এই আমি দেখতেছি দ্রবণের মধ্যে একটা পজিটিভ একটা নেগেটিভ চার্জ আছে। এখন দেখো আমাকে বলো তো, যে পজিটিভ চার্জ ও কার কাছে যাবে? নেগেটিভের কাছে। এটা ইউনিভার্সাল ট্রুথ। দ্যাট মিনস আমার এই নেগেটিভ চার্জটা কার কাছে যাবে? এই পজিটিভের কাছে আসবে। আর এই যে আমার পজিটিভ চার্জটা ও যাবে কার কাছে? এই নেগেটিভের কাছে, তাই না? এটাই তো হবে। দেখো ও পজিটিভটা নেগেটিভের কাছে যাবে কেন? কেন যাবে? পজিটিভের কাছে কিছু একটা নাই, কি নাই? ইলেকট্রন নাই। যে নেগেটিভ তড়িৎদ্বার ওর মধ্যে কেন সে নেগেটিভ? কারণ তার কাছে ইলেকট্রন বেশি। ওর কাছে ইলেকট্রন বেশি, ওর কাছে ইলেকট্রন নাই। ও তার কাছে যাবে কি কারণে? একটাই কারণ, কি? ইলেকট্রন আমাকে দাও। গিয়ে কি করবে সে? যাওয়ার পর এখানে যেটা হবে, এখানে
এই যে আমার ক্যাটায়নটা ছিল ও কি করবে, ও ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে কি তৈরি হবে, আমার ধাতু তৈরি হবে। ধাতু তৈরি হবে না, ধাতু তৈরি হবে। ধাতুটা কি হবে, চলে যাবে এখান থেকে না, ধাতুটা এই যে আমার তড়িৎদ্বার এর গায়ে তোমার জমা হবে, এর গায়ে জমা হবে, এখানে দেখো এখানে মার্ক করে ধরো, এখানে জমা হবে, এখানে ধাতুটা জমা হবে, ঠিক আছে। আচ্ছা, নেগেটিভ তড়িৎদ্বারটা, নেগেটিভ যে পজিটিভ যে তড়িৎদ্বারটা ও কাকে আকর্ষণ করতেছে, আমার নেগেটিভ আয়নটাকে। আচ্ছা, নেগেটিভ আয়ন পজিটিভ কাছে কেন যাবে, ওর কাছে নেগেটিভ সে কেন, কারণ তার কাছে একটা ইলেকট্রন বেশি আছে। পজিটিভ যে, ওর কেন পজিটিভ, ওর ইলেকট্রন কম আছে, তাহলে এই নেগেটিভটা পজিটিভের কাছে গিয়ে কি করবে বলো তো, নেগেটিভটা পজিটিভের কাছে গিয়ে তোমার কি করবে, ইলেকট্রন ছিল তার কাছে সেই ইলেকট্রনটা ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে কি তৈরি করবে, ক্লোরিন পরমাণু তৈরি করবে। কারণ আমরা জানি কোনো অধাতব পরমাণু ক্লোরিন ফ্লোরিন এরা কি করতে পারে, এরা কিন্তু চাইলে একা একা থাকতে পারে না, এদের সঙ্গী লাগে। সঙ্গীটা কীরকম, সে আরেকটা ক্লোরিন লাগবে, আরেকটা ক্লোরিন যদি লাগে আমার এখানে 2 দেওয়া লাগবে, দুইটা ক্লোরিন তাহলে অবশ্যই দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, দুইটা ইলেকট্রন ত্যাগ করে দুইটা ক্লোরিন পরমাণু তৈরি হবে, এই দুইটা পরমাণু একটা অণু তৈরি করবে, তাই না। এভাবে ক্লোরিন গ্যাস তৈরি হবে, ক্লোরিন অণু তৈরি হলো। দ্যাট মিনস আমার ঘটনাটা হলো এখানে এরকম যে এইখানে আমার একটা ক্লোরিন অণু তৈরি হলো, দ্যাট মিনস ক্লোরিন গ্যাস তৈরি হলো, এখানে আমার সোডিয়াম ধাতু তৈরি হলো। এই যে ঘটনাটা, এই ঘটনাটা যদি আমরা সাম আপ করি, সাম আপ করলে কি হবে, আমি একটা বাইরের সোর্স থেকে, বাইরের সোর্স কি তার ব্যাটারিটা, এই বাইরের একটা সোর্স থেকে আমি ইলেকট্রিসিটি প্রোভাইড করছি বা তড়িৎ শক্তি প্রোভাইড করছি, তড়িৎ শক্তি দেওয়ার কারণে আমার তড়িৎদ্বার দুইটা, একটা পজিটিভ একটা নেগেটিভ চার্জ দিতে হয়েছে। এই পজিটিভ আর নেগেটিভ চার্জিত হওয়ার কারণে দ্রবণ থেকে পজিটিভ আয়নটা নেগেটিভ তড়িৎদ্বারের দিকে গেছে এবং নেগেটিভ আয়নটা পজিটিভ তড়িৎদ্বারের দিকে গেছে না। আচ্ছা দেখো, এই পজিটিভ আয়নটা যেই তড়িৎদ্বারের দিকে যায়, পজিটিভ আয়নকে আমরা কি বলি, ক্যাটায়ন বলি না, যার দিকে পজিটিভ আয়নটা যায় তাকে আমরা বলি কি, তাকে আমরা বলি ক্যাথোড। আর যার দিকে তোমার ঋণাত্মক আয়ন বা অ্যানায়নটা যায় তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি অ্যানোড। যার দিকে অ্যানায়ন যায় তাকে আমরা বলি অ্যানোড, যার দিকে ক্যাটায়ন যায় তাকে আমরা কি বলি, তাকে বলি ক্যাথোড। ঠিক আছে, এই হলো আমার তড়িৎ বিশ্লেষণ কোষ। ঠিক আছে, আশা করি সবাই কনসেপ্ট ক্লিয়ার। তো এইখানে কিছু এক্সক্লুসিভ পয়েন্ট আমি নোট করতে বলবো তোমাদেরকে, ঠিক আছে, খেয়াল করো। তড়িৎ বিশ্লেষণ কোষে কি হয়েছে আমার দেখো তো, আমার যে ক্যাথোডটা ছিল ওর কাছে ধাতু জমা হয়েছে না, ওর কাছে ধাতু জমা হয়েছে। দ্যাট মিনস তড়িৎ বিশ্লেষণ যখন তুমি করবা, এই যে ঘটনাটা এটাই তো তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ বিশ্লেষণ যখন তুমি করবা তখন কি হবে, ক্যাথোডে কি হবে, আমার ধাতু জমা হবে, ধাতু জমা হবে, ধাতু জমা হবে। দ্যাট মিনস তার মধ্যে ধাতু জমা হয়, একে আস্তে আস্তে মোটা হবে না, ওর মধ্যে ধাতু জমা হয়, ওর কাছে মোটা হবে। দ্যাট মিনস ক্যাথোড কি হবে, আমার ক্যাথোড পুরু হবে, ক্যাথোড আমার কি হবে, পুরু হবে। এটা ইম্পর্টেন্ট, ক্যাথোডটা পুরু হবে, আমার মোটা হবে। আচ্ছা, অ্যানোডের মধ্যে কি তৈরি হয়েছে, আমার অ্যানোডের বেসিক্যালি গ্যাস তৈরি হয়েছে না, একটা অধাতব পরমাণুগুলো তো মেনলি গ্যাসই ফর্ম করে, তো ওর মধ্যে কি হবে, তোমার অ্যানোডের মধ্যে গ্যাস দ্রবীভূত হবে, গ্যাস দ্রবীভূত হবে। এই হলো আমার তড়িৎ বিশ্লেষণ কোষের সকল কনসেপ্টগুলো আমরা এক জায়গায় সামাদ করে ফেললাম। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো। তো অ্যানোড এর মধ্যে কি গ্যাস দ্রবীভূত হলো, ঠিক আছে। আচ্ছা, আশা করি আমরা বুঝতে পারি জিনিসটা। সো এখন দেখো তড়িৎ রাসায়নিক কোষ, অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয়, ওইটা স্পেশাল কেস, যখন আমরা ইলেকট্রোপ্লেটিং করি তড়িৎ বিশ্লেষণ কোষের সাথে আমরা যখন তড়িৎ প্রলেপন করি তখন ক্ষয় হয়, ওটা স্পেশাল কেস। হ্যাঁ, অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয় এবং তোমার এই কেসে কি দেখতেছি আমার গ্যাস তৈরি হয়, তো দুইটাই হইতে পারে। ঠিক আছে, আচ্ছা। সো এখন দেখো তড়িৎ রাসায়নিক কোষ, তড়িৎ রাসায়নিক কোষ জিনিসটা কি, এখানে কনসেপ্ট একটু ভালো মতো খেয়াল করো। এইখানে কিছু শর্ত আছে, শর্তটা কি, শর্ত হইল এইখানে তো আমার কি আছে, একটা তড়িৎদ্বার আছে, সেটাকে দ্রবণে নিমজ্জিত করছি, তাই না, একটা তড়িৎদ্বার সেখানে দ্রবণে নিমজ্জিত করছি। খেয়াল করো ভালো মতো, মনোযোগ দিয়ে খেয়াল করো জিনিসটা। এই তড়িৎদ্বারটা আমাকে ধাতুর হবে, ধাতুর তড়িৎদ্বার হবে, যেই ধাতুর তড়িৎদ্বার হবে সেই ধাতুটাকে, সেই তড়িৎদ্বারটাকে সেই ধাতুর দ্রবণে আমাকে নিমজ্জিত করতে হবে। যেই তড়িৎদ্বারটা আমি যেই ধাতু দিয়ে তৈরি করব সেই ধাতুর দ্রবণের মধ্যে তড়িৎদ্বারটাকে আমি কি করতে হবে, নিমজ্জিত করতে হবে। ধরলাম আমি এটা জিঙ্ক দিয়ে তৈরি করছি, জিঙ্ক দিয়ে তৈরি করছি, তাহলে আমার এই দ্রবণটা কি হবে, জিঙ্কের দ্রবণ হবে। দ্যাট মিনস জিঙ্ক
2+ দ্রবণ হবে একটা, জিঙ্ক 2+ আয়ন থাকবে দ্রবণের মধ্যে। ঠিক সিমিলারলি কি আমার এখানে এই তড়িৎদ্বারটা একটা ধাতুর হবে, সেই ফর এক্সাম্পল কপার। এই কপারটাকে আমি কি করতে হবে, এই কপারের কোনো একটা দ্রবণের মধ্যে দ্রবীভূত করতে হবে। হইতে পারে কপার আয়নের দ্রবণ, কপার সালফেট, জিঙ্ক সালফেট হইতে পারে, ঠিক আছে। কপারের দ্রবণে আমি দ্রবীভূত করব। আচ্ছা, এখন খেয়াল করো ঘটনাটা কি ঘটবে। এই জিঙ্কটা কি টেন্ডেন্সি দেখাবে জানো? এই জিঙ্কটা যাবে কি এইখান থেকে দ্রবণে চলে আসবে। কি হবে, জিঙ্ক ছিল সে 2টা ইলেকট্রন ত্যাগ করবে। ইলেকট্রন ত্যাগ করে কি তৈরি হবে, জিঙ্ক 2+ তৈরি হবে। কপারের টেন্ডেন্সি কি হবে জানো? কপার যেটা করবে, কপারটা হচ্ছে তোমার এই দ্রবণ ত্যাগ করে সে কই চলে যাবে, এই দ্রবণ ত্যাগ করে সে তড়িৎদ্বারের উপর জমা হওয়ার চেষ্টা করবে। কিভাবে করবে, সে কপার 2+ ছিল, কপার 2+টা তোমার 2টা ইলেকট্রন গ্রহণ করে কি হবে, কপার ধাতু তৈরি করবে, করে এই এখানে জমা হবে। তো এখানে দেখতেছি আমরা ধীরে ধীরে কি হচ্ছে, আমার এই তড়িৎদ্বারটা কি হচ্ছে, ক্ষয়প্রাপ্ত হচ্ছে। এটা কি হচ্ছে, আমার পুরো হচ্ছে, মোটা হচ্ছে। এখন ঘটনাটা খেয়াল করো, এখানে ইলেকট্রনের আদান প্রদান হয়েছে না? এখানে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ তৈরি হয়েছে, এখানেও কি ইলেকট্রনের আদান প্রদান হয়েছে না? এখানে কপার 2+ থেকে কপার তৈরি হয়েছে। আচ্ছা, যখনই তোমরা দেখবা যে ইলেকট্রনের আদান প্রদান হচ্ছে, যখনই আমরা দেখতেছি যে ইলেকট্রনের আদান প্রদান হচ্ছে, সেখানে আমরা কি তৈরি হয় জানো? ইলেকট্রন আদান প্রদান হইলে এখানে বিভব তৈরি হয়। কি তৈরি হয়? বিভব তৈরি। চলো তোমরা পড়ছো, ইলেকট্রন যেখানে এক্সচেঞ্জ হয়, ফ্লো হয়, সেখানে কি হয়, বিভব তৈরি হয়। দ্যাট মিনস আমার এইখানে একটা বিভব তৈরি হবে না? ভালো মতো বুঝছো, বিভব তৈরি হবে। এইখানেও আমার কি তৈরি হবে, একটা বিভব তৈরি হবে। এটা তো সবাই বুঝছি, আমরা সবাই বুঝছি, তাই না? এখানেও একটা বিভব তৈরি হবে, এখানে একটা বিভব তৈরি হবে। এই যেহেতু এটা জিঙ্ক আর এটা কপার, দুজনের বিভব ভিন্ন হবে, স্বাভাবিক। তো এই যে বিভব, দুইটা ভিন্ন বিভবের বস্তুকে তুমি যখন একটা তার দিয়ে কানেক্ট করবা, ওদের মধ্যে কি হবে, তড়িৎ প্রবাহিত হবে না, বা ইলেকট্রন প্রবাহিত হবে না? এখান থেকে ইলেকট্রন প্রবাহিত হবে। তো এইখান থেকে তোমার ইলেকট্রন যাওয়া শুরু করবে, ইলেকট্রন যাবে এখান থেকে, ইলেকট্রন যাবে। তো যখন কোনো একটা তড়িৎ যন্ত্রের মধ্য দিয়ে ইলেকট্রন যায়, সেখানে কি হয়, ভোল্টেজ ড্রপ হয়। ভোল্টেজ ড্রপ হলে কি হবে, এই বাল্বটা জ্বলে উঠবে আমার, দ্যাট মিনস এখন বাল্বটা জ্বলে উঠবে। আচ্ছা, অবজারভেশনটা কি আমার এখানে, ভালো মতো বুঝবে। এখানে আমার অবজারভেশনটা কি, আমি একটা বিক্রিয়া হয়েছে আমার 2টা দ্রবণের মধ্যে, বিক্রিয়া হয়েছে। বিক্রিয়া হওয়ার কারণে একটা দ্রবণ থেকে ইলেকট্রন গেছে, কার মাধ্যমে, একটা তড়িৎবাহী তারের মাধ্যমে অন্য দ্রবণের মধ্যে, অন্য তড়িৎবারের মধ্যে চলে গেছে। এই যে ইলেকট্রন গেল, এর মাধ্যমে কি হইলো, আমার এই তারের মধ্যে যে যন্ত্রটা কানেক্ট করা হয়েছে, সেই যন্ত্রটা জ্বলে উঠছে, রাইট? ওই যন্ত্রটা জ্বলে উঠছে। এখন ঘটনা দেখো, বিক্রিয়া হইলো, বিক্রিয়া হওয়ার কারণে আমার কি হইলো, যন্ত্রটা জ্বলে উঠলো। দ্যাট মিনস এই তড়িৎদ্বারের মূল ঘটনাটা হইলো, এইখানে আমার রাসায়নিক শক্তি কিসে রূপান্তরিত হয়েছে, রাসায়নিক শক্তিটা আমার তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়েছে। রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়েছে। আর তড়িৎ বিশ্লেষণ করে কি হয়েছে দেখো তো, আমি একটা ব্যাটারির সাথে কানেক্ট করার কারণে, এখানে পজিটিভ আর নেগেটিভ তৈরি হয়েছে। তার কারণে তো আমার এই ইলেকট্রন আদান প্রদান হয়েছে। আমি যদি ব্যাটারি না দিতাম, এখানে কেউ পজিটিভ নেগেটিভ হইতো না। দ্যাট মিনস এইখানে আমি কি করছি, এইখানে আমার ঘটনাটা হয়েছে, আমার তড়িৎ শক্তি কিসে রূপান্তরিত হয়েছে, আমার রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়েছে। এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা? এই টপিক থেকে যত প্রশ্ন আসতে পারে, সকল প্রশ্ন আমার এই স্লাইডের মধ্যে দেওয়া আছে। এখান থেকে আমার যত প্রশ্ন আসতে পারে সবই আমার এই স্লাইডের মধ্যে দেওয়া আছে। বুঝতে পারছো সবাই? আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, ঠিক আছে। সো কারো কোনো কনফিউশন থাকলে জানাতে পারো, সমস্যা নেই। কারো কোনো কনফিউশন থাকলে জানাতে পারো, আর যদি ক্লিয়ার হও সেটাও বলো, ক্লিয়ার কিনা, বা এই জিনিসটা তোমরা এইভাবে কখন চিন্তা করছো কিনা, এইভাবে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে ইলেকট্রন যাবে, বিভব তৈরি হবে, এইভাবে তোমরা চিন্তা করছো কিনা কখনো, বলো। চেষ্টা করছি তোমাদেরকে একবারে ক্লিয়ার করে দাও। আচ্ছা, এখন একটা জিনিস বাকি আছে এখানে, বলো তো। আচ্ছা, আমি একবার বলছি কে অ্যানোড কে ক্যাথোড, কে অ্যানোড কে ক্যাথোড বলছি আমি, এখনো বলি নাই। আচ্ছা দেখো, এইখানে তো আমি দেখছিলাম যে ক্যাটায়নকে যে অ্যাট্রাক্ট করতেছে সে আমার ক্যাথোড, যে অ্যানায়নকে অ্যাট্রাক্ট করতেছে সে আমার কি, অ্যানোড, তাই না? যে ক্যাটায়নকে অ্যাট্রাক্ট করতেছে সে আমার কি, ক্যাথোড, যে অ্যানায়নকে অ্যাট্রাক্ট করতেছে সে আমার কি, অ্যানোড। এটা আমরা ক্লিয়ার। আচ্ছা, এইখানে ঘটনাটা কি,
এখানে কি ক্যাটায়ন বা অ্যানায়নকে অ্যাট্রাক্ট করছে? এখানে এখানে কি অ্যাট্রাক্ট করে নাই। এখানে যে ইলেকট্রন পার্সে দিছে, যে ইলেকট্রন পাইছে সে নিচ্ছে, তাই না? এখন অ্যানোড বা ক্যাথোড চিনার একটা জেনারেল ওয়ে আছে। অ্যানোড বা ক্যাথোডের একটা জেনারেল সংজ্ঞা আছে। সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হলো, আমি তোমাকে এখানে অ্যাড করে বলি। অ্যানোড অ্যানোড মানে হইল যে তড়িৎদ্বারে কি হয় আমার, যে তড়িৎদ্বারে জারণ বিক্রিয়া ঘটে, জারণ বিক্রিয়া ঘটে। আচ্ছা, ঠিক আছে। যেমন ওই যে জিঙ্ক, ও কি করছে? ইলেকট্রন ত্যাগ করছে, ত্যাগ করে জিঙ্ক 2+ তৈরি হয়েছে। ইলেকট্রন ত্যাগ করা বা ইলেকট্রন ছাড়া, এটা তো কি আমার জারণ না? ইলেকট্রন ছাড়ন মানে জারণ, তাই না? আচ্ছা, আর ক্যাথোড জিনিসটা কি? ক্যাথোড হচ্ছে যে তড়িৎদ্বারে আমার কি ঘটে, যে তড়িৎদ্বারে আমার বিজারণ বিক্রিয়া ঘটে, বিজারণ বিক্রিয়া ঘটে। এটা জেনারেল সংজ্ঞা, সকল কোষের জন্য বিক্রিয়া ঘটে। যেমন দেখো, আমার কপার 2+ ছিল, ও কি হয়েছে? আমার 2টা ইলেকট্রন গ্রহণ করে কি কপার তৈরি করছে না? দেখো, এর মানে কি? এর মানে ঘটনাটা হইল কপার 2+ ইলেকট্রনকে গ্রহণ করছে। ইলেকট্রন গ্রহণ করা মানে কি? ইলেকট্রন গ্রহণ করা মানে হইল আমার বিজারণ। সো অ্যানোড হচ্ছে যেই তড়িৎদ্বার যেখানে জারণ ঘটে, ক্যাথোডে কি ঘটে? বিজারণ ঘটে। এটা আমরা রিলেট করি দুটোর সাথে। দাও আমরা একটু রিলেট করি জিনিসটাকে। দেখো, এইখানে কি হচ্ছে, আমার অ্যানোডে জিঙ্ক ছিল, জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে দ্রবণে আসছে, জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে দ্রবণে আসছে। তার মানে জিঙ্কটা আমার এখানে কি, জিঙ্ক তড়িৎদ্বারটা কি আমার এখানে জারণ বিক্রিয়া ঘটাইছে। দ্যাট মিন ও আমার কি? অ্যানোড। ও আমার কি? অ্যানোড। ক্লিয়ার? একদম সহজভাবে চিন্তা করবো। কপারের এখানে কি হয়েছে? দ্রবণ থেকে কপার ইলেকট্রন গ্রহণ করে তোমার তড়িৎদ্বারের মধ্যে জমা হয়েছে। দ্যাট মিনস এখানে কি হয়েছে? কপারের বিজারণ হয়েছে। যেখানে বিজারণ, সে কি? সে ক্যাথোড। সে আমার ক্যাথোড। ঠিক আছে, সে আমার ক্যাথোড। ওকে, এইখানে খেয়াল করো তো, আমি যে বললাম জেনারেল বা সব ক্ষেত্রে প্রযোজ্য। এই অ্যানোডের মধ্যে কি হয়েছে? অ্যানোডের মধ্যে কি ক্লোরিনটা গিয়ে ইলেকট্রন ত্যাগ করছে না? ক্লোরিনটা অ্যানোডের মধ্যে ইলেকট্রন ত্যাগ করছে না? ইলেকট্রন ত্যাগ করা মানে কি জারণ না? এইখানেও কি অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটছে না? ঠিক তেমনি সোডিয়াম কি করছে? এই ক্যাথোডের মধ্যে গিয়ে ইলেকট্রন গ্রহণ করছে, ইলেকট্রন গ্রহণ করছে। ইলেকট্রন গ্রহণ করা মানে কি বিজারণ। দ্যাট মিনস এইটা কি? ক্যাথোড। ঠিক আছে, সক্রিয় সিরিজতে আরো ভালো মতো বলা যাবে, কোনো টেনশন নাই। তবে এইটা জেনারেল ওয়ে টু আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, এটা হচ্ছে কি সবচেয়ে জেনারেল ওয়ে। অ্যানোড বা ক্যাথোডের সংজ্ঞা কিভাবে আসছে সেইখান থেকে, সক্রিয় সিরিজ থেকে আমরা বুঝতে পারি কে অ্যানোড কে ক্যাথোড। ঠিক আছে, সেটা নিয়ে আমরা কথাবার্তা বলবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছো। সো আমরা শুরু করি। দেখো, আমরা পরের টপিকে যাই। আচ্ছা, এখন আমাদের দেখো, আমরা একটু বলছিলাম না যে আমার ক্যাথোডের মধ্যে কি হয়? ক্যাথোডের মধ্যে আমার ধাতু জমা হয়, ক্যাথোডটা পুরু হয়। তো আমাদেরকে এটা জানা উচিত না যে কতটুকু আমার ধাতু জমা হবে, রাইট? কতটুকু আমার ধাতু জমা হবে। দেখো, কতটুকু ধাতু জমা হবে এটা বোঝার জন্য আমার দুটো টার্ম জানতে হবে। সেটা কি? এটা রাসায়নিক তুল্যাঙ্ক আর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। রাসায়নিক তুল্যাঙ্ক আর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। দেখো, রাসায়নিক তুল্যাঙ্ক কথাটা কি? দেখ, তার আগে আমরা একটু একটা ছোট্ট কনসেপ্ট শিখি। দেখো, আমাকে বলো তো, একটা ইলেকট্রনের চার্জ কত? একটা ইলেকট্রনের তার চার্জ কত? একটা ইলেকট্রনের চার্জ কত বলো তো? বলো তো আমাকে। একটা চার্জ আমরা জানি 1.6 × 10⁻⁻19 কুলম। মাইনাস থাকে, মাইনাসটা আমরা দিব না। ঠিক আছে, মাইনাসটা আমরা দিব না। আচ্ছা, এখন দেখো, আমি একটা ইলেকট্রন না বলে বললাম 1 মোল ইলেকট্রন। কথাটা কি? 1 মোল ইলেকট্রন। দ্যাট মিনস 1 মোল ইলেকট্রন, দ্যাট মিনস কয়টা ইলেকট্রন? 6.023 × 10⁻23 এতটা ইলেকট্রন। দ্যাট মিনস তাদের চার্জ কত হবে বলো তো? তাদের চার্জ কত হবে? তাদের চার্জ হবে আমার 6.023 × 10⁻23 × 1.6 × 10⁻⁻19, তাই না? -19 কুলম। এইটাকে তুমি যদি গুণ করো,
গুণ করলে ঘটনাটা কি ঘটবে? গুণ করলে তুমি যে গুণ করে পাও দেখবে এখানে আনসারটা নিয়ারলি 96500 আসবে, এত কুলম আসবে, তাই না? এই যে 1 মোল ইলেকট্রনের যে চার্জটা, 1 মোল ইলেকট্রনের চার্জটা, এটাকে আমরা কি বলি? 1 মোল ইলেকট্রনের যে চার্জ এটাকে আমরা কি বলি? 96500 কুলম। দ্যাট মিনস এটাই হলো আমাকে 1 ফ্যারাডে। তো কেমিস্ট্রিতে আমরা সবসময় কুলম্বের জায়গায় কি ইউজ করি? ফ্যারাডে ইউজ করি। কেন কেন ইউজ করি? কারণ আমরা জানি যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় আমরা সব কিছু ক্যালকুলেট করি কিসে? মোলে ক্যালকুলেট করি না? মোলে ক্যালকুলেট করি। তো একটা ইলেকট্রনের কাজ করার চেয়ে আমার 1 মোল ইলেকট্রনের কাজ করা সহজ, রাইট? যার জন্য আমরা সবসময় কি ইউজ করি? যার জন্য আমরা সবসময় ফ্যারাডে ইউজ করি। তো ফ্যারাডে কি কাজে লাগায়? আমাদের কিছু কাজ করতে হয়। দেখো, রাসায়নিক তুল্যাঙ্ক হইল, রাসায়নিক তুল্যাঙ্ক জিনিসটা কি? রাসায়নিক তুল্যাঙ্ক হইল তুমি যে এই ব্যাটারি আছে না, ব্যাটারি আমার কি করে? চার্জ দেয়, চার্জ সাপ্লাই করে, এটাই তো ব্যাটারি আমার চার্জ সাপ্লাই করে। চার্জ যদি সাপ্লাই করে, সে চার্জ সাপ্লাই করবে, সাপ্লাই করলে এখানে ঘটনা ঘটবে, বিক্রিয়া টিক্রিয়া ঘটবে, তাই না? এই চার্জের অ্যামাউন্টটা কত? যদি এই ব্যাটারি আমার 1 ফ্যারাডে চার্জ সাপ্লাই করে, 1 ফ্যারাডে চার্জ সাপ্লাই করে, তাহলে আমার এটা মনে করো ক্যাথোড। তখন আমার ক্যাথোডে যতটুকু জমা হবে ধাতু, 1 ফ্যারাডে চার্জ সাপ্লাই করলে ক্যাথোডে যতটুকু ধাতু জমা হয় সেটাকে আমরা বলি আমার রাসায়নিক তুল্যাঙ্ক। অর্থাৎ 1 ফ্যারাডে চার্জ দিলে ক্যাথোডে জমা হওয়া পদার্থের পরিমাণ আমার কি? রাসায়নিক তুল্যাঙ্ক। রাসায়নিক তুল্যাঙ্ক। আর এইটার একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে আমার, এটাকে আমরা ই দিয়ে লিখি, ই ইজ ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ই। এম ডিভাইডেড বাই ই। ইটা কি? ই এর পরিচয় আমরা একটু পরে বলবো। এম ডিভাইডেড বাই ই। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এই জিনিসটা কি? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জিনিসটা হলো যে আমি একটুকে 1 ফ্যারাডে দিছি। 1 ফ্যারাডে দেওয়া মানে কি? 1 ফ্যারাডে দেওয়া মানে হচ্ছে আমার 96500 কুলম। এত কুলম চার্জ দিছি আমি, তাই না? আচ্ছা, এখন যদি আমি এত কুলম না দিয়ে কত দিই? আমি এখান থেকে তোমার দিব 1 কুলম চার্জ। 1 কুলম চার্জ। এখন ভাবে এটা তো সবাই বলতে পারে 96,500 কুলম দিয়ে যদি এত বেশি জমা হয়, তাহলে আমি যদি 1 কুলম দেই আমার জমা কি বেশি হবে না কম হবে? বলো তো, আমার কম জমা হবে না? একটু কম জমা হবে, তাই না? এটাকে বুঝতে কোনো সমস্যা আছে? এটুকু বুঝতে কোনো সমস্যা আছে? আশা করি নাই। তো 1 কুলম চার্জ দিলাম, যে পরিমাণ ধাতু জমা হবে ক্যাথোডের মধ্যে, সেটাকে আমরা কি বলবো? সেই জিনিসটাকে আমরা বলবো কি? সেটাকে আমরা বলি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। অর্থাৎ 1 কুলম চার্জ দিলে ক্যাথোডে জমাকৃত ধাতুর পরিমাণে কি? আমার পরিমাণ হচ্ছে আমার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এটাকে আমরা লিখি, দেখো আগে আমরা লিখছিলাম ই ইজ ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ই। এম ডিভাইডেড বাই ই। এখন কি? আগে ছিল 96,500 কুলম, এখন 1 কুলম। এর মানে কি? দুটো কি আমি 96,500 দিয়ে ভাগ দিব না? তাই তো, দুটাকে 96,500 দিয়ে ভাগ দিব আমি। দ্যাট মিনস এটাকে 96,500 দিয়ে ভাগ দেওয়া মানে কি? ই ডিভাইডেড বাই, এটাকে আমরা লিখি এফ, লিখি ফ্যারাডে লিখি, এইখানেও লিখবো এম ডিভাইডেড বাই ই এফ। এটাকেই তোমার লেখা হয় কি? এটাকে লেখা হয় তোমার জেড দিয়ে। জেড দিয়ে লেখা হয় আমার কি? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ককে। আমি ওই যে মূল ফর্মুলাকে একটা বক্স আপ করি। দেখো, এই হচ্ছে আমার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, এটা হচ্ছে আমার রাসায়নিক তুল্যাঙ্ক, তাই না? ক্লিয়ার জিনিসটা? আশা করি সবাই ক্লিয়ার। এটা যদি ক্লিয়ার হয়ে থাকে, এখন দেখো আমরা ফর্মুলাটার মধ্যে কি লিখছিলাম? দেখো তো, আচ্ছা আমরা লিখছিলাম ই ইজ ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ই আর জেড ইজ ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ই এফ। অ্যান্ড ই এর পরিচয়টা হচ্ছে আমার আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা। আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা। আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা। আচ্ছা,
আদান প্রদান কিন্তু ইলেকট্রন সংখ্যা। আচ্ছা, আদান প্রদান করে ইলেকট্রন সংখ্যা যদি হয় তাহলে চিন্তা করো, এখন আমি যেটা দেখাইছিলাম আগের তড়িৎ বিশ্লেষণে যে আমার একটা দ্রবণ আছে, এখানে এখানে একটা তড়িৎদ্বার আছে, আমার একটা এই একটা তড়িৎদ্বার, এই একটা তড়িৎদ্বার, এটাকে আমি কানেক্ট করছি ব্যাটারির সাথে। কি দেখছিলাম, আমার সোডিয়াম প্লাস কি হয়েছে, আমার ক্যাথোডে গেছে, ক্যাথোডে গিয়ে কী করছে, সে সোডিয়াম প্লাসটা আমার ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম হয়েছে। আবার দেখছি ক্লোরিনটা কী হয়েছে, ক্লোরাইড আয়নটা আমার অ্যানোডে গেছে, অ্যানোডে গেছে কী করছে, ইলেকট্রন বর্জন করছে, বর্জন করে ক্লোরিন হয়েছে। দ্যাট মিন আমি দেখছিলাম এখানে 2 দিছিলাম, কারণ কি ক্লোরিন গ্যাস হয়েছে। কিন্তু আমার দুই তড়িৎদ্বারের মধ্যে ইলেকট্রন দেওয়া নেওয়ার পরিমাণ সমান হতে হবে, নাহলে কিন্তু আমার কোষ ঠিক মতো চলবে না। যদি আমার সোডিয়াম একটা ইলেকট্রন নেয়, ক্লোরিন দুইটা নেয়, আমার কিন্তু ইলেকট্রনের একটা ইমব্যালেন্স হয়ে যাবে না, ইলেকট্রনটাকে ব্যালেন্স করতে হবে আমার। দ্যাট মিনস এখানে আমি 2 দিব, দুইটা সোডিয়াম হবে, দুইটা সোডিয়াম হবে, ঠিক আছে। মূল কথা হলো কি, তাহলে এই তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎদ্বারগুলোর মধ্যে মোট ইলেকট্রনের আদান প্রদান কতটুকু বলো তো? মোট ইলেকট্রনের আদান প্রদান কিন্তু দুইটা ইলেকট্রন আদান প্রদান হয়েছে রেলে, এইটা হচ্ছে আমার এই 2, যতগুলো ইলেকট্রন আদান প্রদান হয়েছে, ঠিক আছে। এইটা হচ্ছে আমার ইলেকট্রন আদান প্রদান করতে সংখ্যা। এইটাকে একটা সুন্দর নাম দিয়ে আমরা ডাকি। কি নাম দিয়ে ডাকি হচ্ছে আমার তুল্য সংখ্যা। তুল্য সংখ্যা। এখন দেখো, এক একটা তড়িৎদ্বারের জন্য বা এক একটা তড়িৎ কোষের জন্য এভাবে বিক্রিয়া করে 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 ইলেকট্রন সংখ্যা বের করা একটু প্রবলেমেটিক, যার জন্য আমরা তুল্য সংখ্যা দিয়ে কেন বলি, তখন আমরা একটা স্পেসিফিক যৌগের জন্য সে কয়টা ইলেকট্রন ছাড়াবে বা কয়টা ইলেকট্রন নিবে সেটা আমরা ইজিলি বের করতে পারি, ঠিক আছে। এইটাকে কিভাবে লিখবো আমরা, দেখো এটাকে লিখবো আমরা কয়েকটা হবে। একটা ধাতুর জন্য, ধাতু জমা হয় তাহলে কি হবে, যদি আমার অ্যাসিড জমা হয় তাহলে কি হবে, বা অ্যাসিড বিশ্লেষণ হয় তাহলে কী হবে, যদি বেইজ বা ক্ষার হয় তাহলে কি হবে, আর যদি আমার অক্সাইড যৌগ হয় তাহলে কি হবে। দেখো, যখন ধাতু হয়, ধাতুর ক্ষেত্রে আমরা লিখবো কি, তার যোজনী, ওর যোজনীটাই কি তার তুল্য সংখ্যা, ঠিক আছে, যোজনের তুল্য সংখ্যা। আচ্ছা, অ্যাসিড যদি হয়, অ্যাসিডের ক্ষেত্রে কি হবে, তার প্রতিস্থাপনীয় হাইড্রোজেন প্লাস, আর বেজের জন্য বা ক্ষারের জন্য কি হবে, প্রতিস্থাপনীয় হাইড্রোক্সিল আয়ন। আর অক্সাইডের জন্য কি হবে, অক্সাইডের জন্য হবে ক্যাটায়ন সংখ্যা গুণ ক্যাটায়নের চার্জ। আশা করি তোমরা কি বুঝতে পারছো, ক্যাটায়ন সংখ্যা এবং ক্যাটায়নের চার্জ, ঠিক আছে। এইভাবে আমরা জিনিসটা দেখি, দেখো তোমরা দেখতে পারো কিনা জিনিসটা, আশা করি বুঝতে পারছো। সো এইভাবে আমরা কি একটা তড়িৎ বিশ্লেষণের সময় কি পরিমাণ ইলেকট্রন আদান প্রদান হয় সেটা আমরা খেয়াল করি। সো বুঝতে পারছি বিষয়টা আশা করি। সো বোর্ড কি সময় দেখতে পাচ্ছ সবাই কি বোর্ড দেখতে পাচ্ছ? ওকে, আশা করি দেখতে পাচ্ছ। সো এখন খেয়াল করো, আশা করি জিনিসটা বুঝতে পারছো যে ইলেকট্রন আদান প্রদান কীভাবে বের করবো। তাহলে আমরা কিছু প্রবলেম দিয়ে আমরা জিনিসটা দেখার চেষ্টা করি। দেখো তো, আচ্ছা দেখো, সো আমরা এই সম্পর্কে জানলাম, জেড সম্পর্কে জানলাম। আমি যদি একটু বলার চেষ্টা করি, আমাকে বলো তো, আমাকে বলো সিলভারের জেড কত হবে, দেখো জেড কত, সিলভারের জেড কত হবে, দেখো সিলভারের জন্য এম কত, সিলভারের এম বলো, সিলভারের এম কত, হ্যাঁ সবাই 2-3 বলতেছে, এটা হবে 108 বা 107 পয়েন্ট সামথিং বা 108 ধরে করি আমরা, ঠিক আছে। আচ্ছা, তাইলে ওর জেড কত হবে, জেড হচ্ছে গিয়ে এম ডিভাইডেড বাই ইএফ, এম কত, এম হচ্ছে আমার এখানে 108, ওর ই কত, দেখো সিলভার একটা ধাতু না, একটা ধাতু যদি হয়, ধাতুর তুল্য সংখ্যা কত বলছিলাম, ই এর ভ্যালু কত হবে ধাতুর জন্য, তার যোজনী, সিলভার যোজনী কত, 1 বসাবো,
ইন্টু ইন্টু দিয়ে কত বসাবো এখানে আমরা আমাদের এফের ভ্যালু কত 96500। তাহলে এখন দেখো 108 একটা 108ই থাকবে ইন্টু 96500, এটা ভাগ করতে হবে না? আচ্ছা, এটা ক্যালকুলেটর স্যার কয়জন ভাগ করতে হবে বলো তো আমাকে? এই যে 108কে এটাতে ভাগ করা মানে 1/96500, এটাতে ভাগ করলে কত হবে এটা কি বলতে পারবা? ক্যালকুলেটর ছাড়া একটু টাফ, তাই না? ক্যালকুলেটর ছাড়া করাটা একটু টাফ। আচ্ছা, এখন দেখো এটা ট্রিক্স কি ক্যালকুলেটর ছাড়া করার? তুমি তো এফ এর ভ্যালু মনে রাখতে পারছো, তাই না? এফ এর ভ্যালু কত 96500। আচ্ছা, আমরা যদি এর সাথে 1/f এর ভ্যালুটা মনে রাখতে পারি, 1/f এর ভ্যালু যদি মনে রাখতে পারি, তাহলে আমাদের সহজ হয়ে যাবে জিনিসটা আরো অনেক বেশি। দেখো কীভাবে সহজ হয়, দেখো 1/96500 তুমি যদি ভাগ করো তুমি দেখবা আনসার হবে 0.00001, 0.00001 এরকম সামথিং আসবে, ঠিক আছে? তো এই ভ্যালুটা আমরা মনে রাখবো। তাই দেখবো সব প্রশ্ন তোমাকে 1/96500 ফেস করতেই হবে। এইখানে যত ম্যাথ আসবে তোমাকে এই যেটা ফেস করতেই হবে। যদি এটা ফেস করতে হয় এটা মনে রাখা ভালো না? এর ভ্যালুটা এত, তো তুমি এখানে ডিরেক্ট বসাও 108 ইন্টু 0.00001, 0.00001, এর আনসার কত হবে বলো? আনসার কত হবে বলো? আনসার হবে 0.00108, ঠিক আছে? 0.00108। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। তো এরকম জেডের ভ্যালু আসতে পারে, পরীক্ষা দেওয়া অনেক সময় পরীক্ষা দেওয়া থাকে, অনেক সময় দেওয়া থাকে না। সো যদি দেওয়া না থাকে আমরা কি বের করতে পারবো না? আমরা বের করতে পারবো। আচ্ছা, ঠিক আছে। দেখো এখন আমাদেরকে দেখতে হবে ফ্যারাডের সূত্র। ফ্যারাডের সূত্র সম্পর্কে আমাদের জানতে হবে। ফ্যারাডের সূত্র আমাদের কি বলে? আমাদের এই যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, রাসায়নিক তুল্যাঙ্ক, এই যে শব্দগুলো আমরা শিখলাম, এইগুলোর প্রয়োগ কোথায়? হ্যাঁ, এগুলোর প্রয়োগ কোথায় বা কার মাধ্যমে আসছে সেটাই আমাদের কে বলে? বিজ্ঞানী ফ্যারাডে বলছে। ফ্যারাডের প্রথম সূত্রটা কি? ফ্যারাডের প্রথম সূত্রটা আমাদের কি বলছে জানো? ফ্যারাডের প্রথম সূত্রটা বলছে আমাদেরকে যে এই যে ক্যাথোডের মধ্যে কি পরিমাণ ধাতু জমা হবে, কি পরিমাণ ধাতু জমা হবে, এটা কার সমান? এই জমাকৃত ধাতুর ভর ডাব্লিউ, এটা কার সমান? আমার চার্জের সমান। অর্থাৎ যে পরিমাণ তুমি চার্জ এখানে সাপ্লাই দিবা, যেই পরিমাণ চার্জ সাপ্লাই দিবা ওই পরিমাণ ধাতু জমা হবে, তার সমানুপাতিকভাবে ধাতু জমা হবে। দেখো এটা কিন্তু মানে ওই সময় তুমি যদি তুমি জন্ম হইতো তোমার, তুমিও এটা বলতে পারতা না? কঠিন কিছু? এটা বুঝতে হবে, যত পরিমাণ চার্জ দেবে তত বেশি ধাতু জমা হবে, যত বেশি চার্জ দেবে তত বেশি তড়িৎ বিশ্লেষণ হবে, যত বেশি তড়িৎ বিশ্লেষণ হবে তত বেশি ধাতু জমা হবে। এটা তুমি বলতে পারতা, তাই না? ওকে, এই জিনিসটাকে আমরা কীভাবে এলাবোরেট করি? এলাবোরেট করি এরকম যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু একটা ধ্রুবক আসবে না এখানে, সমান সমান দিলে জেড কিউ, এইখানে হচ্ছে জেড, এইখানে হচ্ছে আমার জেড। এখন দেখো এইটাকে আমরা একটু আগে জেডের কি ফর্মুলা শিখছি আমরা? এম ডিভাইডেড বাই ই এফ ইন্টু কিউ, দেখছেন একটু আগে? এখান থেকে লিখতে পারি আমরা ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম কিউ ডিভাইডেড বাই ই এফ, এম কিউ ডিভাইডেড বাই ই এফ, ঠিক আছে? আচ্ছা, এটাকে আরেকটু সিম্পলিফাই করবো। আমরা জানি চার্জের পরিমাণ মানে কি? চার্জের পরিমাণ হচ্ছে প্রবাহিত তড়িৎ, মনে করো এখানে আই পরিমাণ তড়িৎ যাচ্ছে টি টাইমে, তাহলে আইটি এর গুণফল, এটাকে আমরা জানি চার্জের পরিমাণ। তাহলে আমরা কিউ এর জায়গায় লিখতে পারি কি? কিউ এর জায়গায় লিখতে পারি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম আই টি ডিভাইডেড বাই ইএফ, এম আই টি বাই ইএফ। এটা হচ্ছে আমার ফ্যারাডের সূত্রের ফাইনাল ফর্মুলা। তো এইখান থেকে আরও কিছু ডেরিভেশন আসতে পারে, যেমন আমরা এমটাকে ডাব্লিউ নিচে নিয়ে যাই, তাহলে কি ডাব্লিউ বাই এম ইজ ইকুয়াল টু আই টি ডিভাইডেড বাই ইএফ, তাই না? ডাব্লিউ বাই এমটা কি বলো তো? ডাব্লিউ বাই এমটা কি? আমরা পড়ছিলাম মোলার ফর্মুলা, এন ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম, তারপর তোমার কি পড়ছি এস ইন্টু ভি লিটার ইজ ইকুয়াল টু কি পড়ছিলাম? আরও পড়ছিলাম ভি ডিভাইডেড বাই 22.4, এটা এসটিপিতে পড়ছিলাম না? তো এখানে লিখতে পারি এন মোল সংখ্যা, আইটি ডিভাইডেড বাই ইএফ। তো তোমাকে যদি কখনো বলো কত গ্রাম ধাতু জমা হবে, তুমি এটা ইউজ করবা। যদি বলো কত মোল ধাতু জমা হবে, তাহলে তুমি এই ফর্মুলা ইউজ করতে পারবা না? পারবা তো? বলো, কঠিন লাগতেছে বেশি? সহজ না জিনিসগুলো? তো রিটেন কিরকম আসতে পারে শোনো, ঢাকা ইউনিভার্সিটি রিটেনে ম্যাথের চেয়ে অনেক বেশি আসে থিওরিটিক্যাল অ্যানালাইসিস অনেক বেশি আসে, ঠিক আছে? সো তোমাকে এখানে ম্যাথ অবশ্যই দিতে পারে, কিংবা এরকম ফর্মুলাগুলো তোমাকে নিয়েও আসতে বলতে পারে, ঠিক আছে? তো তুমি ফ্যারাডের সূত্র থেকে প্রমাণ করো এন ইজ ইকুয়াল টু আইটি বাই ইএফ, পারবা না পড়তে? খুব ইজিলি পারবা।
ঠিক আছে, এরকম সহজ সহজ জিনিস আসে পরীক্ষায়। আচ্ছা, দ্বিতীয় সূত্র কি বলছে? দ্বিতীয় সূত্রটা আরো সহজ। দ্বিতীয় সূত্র কি বলছে জানো? আচ্ছা দেখো, দ্বিতীয় সূত্রে আমাকে বলছে এই ডাব্লিউটা মানে কি পরিমাণ ধাতু জমা হবে এটা কার সমানুপাতিক? এটা তার রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক। রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক, ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু ই। দ্যাট মিনস আমি বলতে পারি W1 ডিভাইডেড বাই E1 ইজ ইকুয়াল টু W2 ডিভাইডেড বাই E2, বলতে পারি না? W2 ডিভাইডেড বাই E2, এইটা হচ্ছে আমার ফ্যারাডের দ্বিতীয় সূত্র। ঠিক আছে, অ্যাকচুয়ালি ফ্যারাডের প্রথম সূত্র দ্বিতীয় সূত্রের মধ্যে খুব একটা ডিফারেন্স কিন্তু নাই, খুব একটা। ডাব্লিউ কার সমানুপাতিক বলছে? এখানে বলছে চার্জের সমানুপাতিক, এখানে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক। ঠিক আছে, তো এই যে জিনিসটা ফ্যারাডের দ্বিতীয় সূত্রের স্টেটমেন্ট, ফ্যারাডের সূত্রগুলো কি বলে সেই জিনিসটা পড়তে হবে অবশ্যই। পরীক্ষার সংজ্ঞা আসে অনেক বেশি রিটেনে, আর তার সাথে এই ফর্মুলাগুলোর পরিচয় জানতে হবে। ঠিক আছে, তো দেখি আমরা ফর্মুলা কীভাবে ইউজ করি। দেখো, সহজ একটা প্রশ্ন। সিলভার নাইট্রেট দ্রবণের মধ্য দিয়ে 60 মিনিটে 5 অ্যাম্পিয়ার তড়িৎ চালনা করা হলে ক্যাথোডে কত গ্রাম সিলভার জমা হবে? ঠিক আছে, সিলভার নাইট্রেট দ্রবণের মধ্য দিয়ে 60 মিনিটে 5 অ্যাম্পিয়ার তড়িৎ চালনা করা হলে ক্যাথোডে কত গ্রাম সিলভার জমা হবে? তো বুঝতে পারতেছো আমাকে ক্যাথোডে কি পরিমাণ ধাতু জমা হচ্ছে এই রিলেটেড প্রবলেম সলভ করতে হচ্ছে, রাইট? এটা কীভাবে সলভ করবা সহজভাবে বলো। দেখো ফর্মুলা কি, জমাকৃত ধাতুর ভর W ইজ ইকুয়াল টু কি MIT ডিভাইডেড বাই EF। সিলভারের জন্য M কত? 107.8, আমি 108 লিখবো ডিরেক্ট, কোনো সমস্যা নাই। আচ্ছা, ইন্টু I কত? I হচ্ছে 5 অ্যাম্পিয়ার, ইন্টু দাও কত আসে? টাইম কত? 60 মিনিট। 60 মিনিট কি বসাবো আমরা? মিনিট বসাবো, সেকেন্ড বসাবো, আমি আরও 60 দিয়ে গুণ করবো। EF সিলভারের জন্য E কত? 1 আমরা জানি। F কত? 96,500। তো এই ক্যালকুলেশন দেখার পর যাদের খুব ও মাই গড এত কঠিন ক্যালকুলেশন কীভাবে করবো, আমি অলরেডি সহজ করে দিচ্ছি না কীভাবে করতে হবে। সব প্রশ্ন তোমাকে এটা নিচে থাকবে, সব প্রশ্নে। তো এটা যে 1/96500 বের করে রাখো, তোমার ম্যাথ একদম ইজি। সবার যে অঙ্ক 2 মিনিট করে তুমি 30 সেকেন্ডে করবা, তুমি আগায় থাকবা না? অবশ্যই আগায় থাকবা। দেখো কি আসবে এখানে, দেখো উপর হচ্ছে 108 ইন্টু 5 ইন্টু 3600, ঠিক আছে, ইন্টু 3600 ইন্টু 1 ডিভাইড বাই 96500, ঠিক আছে, 169,500। এখানে যে ক্যালকুলেশনটা করে ইলাবোরেট করি, এখানে দেখো 108 ইন্টু 5, এটা 5 আর 40 শূন্য হাতে হলো 4, 5 শূন্য 0 4, আর এখানে 5 একে 5, ঠিক আছে, 5 একে 5 ইন্টু 3600 গুণ, এখানে কী বলছিলাম আমরা? 0.00001। এটাই গুণ করো তুমি, 54 আর 36 গুণ করো, দেখো কত আসে? 54 গুণ 36, একদম ছোটোবেলার অঙ্ক। 4 6 24, হাতের হলো 2, 5 6 30 32, গুণন 3 4 12, 2 হাতের হলো 1, 3 5 15 16, কত আসছে এখানে? 4, এখানে আসে তোমার 2 2 4, এখানে আসে 9, এখানে 1, এখানে আসে 1, ঠিক আছে। তাহলে কত আসবে? 1944 ইন্টু 0.00001, 0.00001, তাই না? তাহলে গুণ করলে কত আসবে দেখবা? আনসার তোমার আসবে নিয়ারলি 19.44 সামথিং। দেখো এখন আমি তো এখানে একটু কমাই নিয়েছিলাম না, 107 এক্সাক্ট নিয়েছিলাম, নেই আবার এইখানেও কিন্তু আমি এক্সাক্ট নেই 0.0000001 আর ওর সংখ্যা ছিল, যেহেতু আমি এক্সাক্ট নেই এটা আমার এক্সাক্ট এখানে বাট কাছাকাছি সংখ্যা আসছে। দেখো এটা কাছাকাছি, 20-এর কাছাকাছি না? দেখো 20-এর কাছাকাছি অপশন কোনটা আছে আমার? এইটা। দেখো বলো, এই প্রশ্ন করতে কি খুব কঠিন লাগছে? দেখো যাই জিজ্ঞেস করছো যে এটা কত কোথায় পাইছি, দেখো এই দেখো F is equal 96500 না? তো 1/F করলে কি আসবে আমার? এটা আসে। এটা আমি বলছি একটু মেমোরাইজ করে রাখবা। কেন মেমোরাইজ করবা? কারণ সব প্রশ্ন তোমার নিচে 1/F থাকবে, সব প্রশ্ন নিচে কি তোমার F থাকবে। এটা যদি 96500 হয়, আমি এটা 1/9650 মনে রাখতে পারবো না? পারবো? 0 0 দিতে হবে, দিয়েছি কিন্তু 0। এই দেখো আমি গুণ করার পর এখানে 0 দেই নাই, বাট এখানে কিন্তু 0 দিয়েছি। এখানে 0 দিয়ে দিয়েছি আমি, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। ওকে, দেখো এই প্রশ্নটা খেয়াল করো। একটি তামার তারের ভিতর দিয়ে
15 মিনিট ধরে 0.1 মিলি অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করলে কতটি ইলেকট্রন প্রবাহিত হবে? আচ্ছা দেখো, ইলেকট্রনের চার্জ কত? ই, তাই না? ই দিয়ে লিখি। তো আমি যদি বলি অনেকগুলো ইলেকট্রন গেছে, তাহলে তাদের চার্জ কত হবে? ইলেকট্রন এর চার্জ গুণন তার ইলেকট্রনের সংখ্যা n ইন্টু ই, তাই না? এটাকে আমরা চার্জ দিয়ে লিখি, কিউ ইজ ইকুয়াল টু এন ই, ইলেকট্রন সংখ্যা গুণ ইলেকট্রনের চার্জ। ঠিক আছে, ইলেকট্রন তামার তারের মধ্যে যে ইলেকট্রন যখন ফ্লো হয়, যে কয়টা ইলেকট্রন যাবে তার সংখ্যা গুণ ইলেকট্রনের চার্জ, এটাই তো আমার মোট চার্জ, তাই না? খুব কমন সেন্স। এখন কিউকে আমরা লিখতে পারি কি, আইটি ইজ ইকুয়াল টু এন ই। আমাকে বলছে কতটা ইলেকট্রন প্রবাহিত হবে, দ্যাট মিনস আমাকে বের করতে হবে এন এর ভ্যালু, আইটি ডিভাইডেড বাই ই, আইটি ডিভাইডেড বাই ই। আইটি কত বলো তো? 0.1 মিলি অ্যাম্পিয়ার। 0.1 মিলি অ্যাম্পিয়ার মানে কি? 0.1 ইন্টু 10⁻³ টি কত? টি হচ্ছে 15 মিনিট, দ্যাট মিনস 15 ইন্টু 60, তাই না? 15 মিনিট 15 ইন্টু 60, নিচে ই হবে, ই কত? 1.6 ইন্টু 10⁻⁻19। ক্লিয়ার তো? আচ্ছা দেখো, এখন এখানে আমি কি করতে পারি, আমি দেখো 15 আর নিচে 1.6, 15 এবং 1.6কে আমি একটু কাছাকাছি করে, দেখো এদেরকে আমি একটু কাছাকাছি আনি। দেখো ঘটনাটা কি ঘটতো আমার এখানে, এইটুক তো সবাই বুঝছো, তাই না? এইটুক তো লেখা সবাই বুঝতে পারছো, কারো কোনো কনফিউশন নাই। তাহলে এখানে আমি লিখতে পারি 15 ডিভাইডেড বাই 1.6, ঠিক আছে? 15 ডিভাইডেড বাই 1.6 গুণ দিয়ে কি লিখবো আমি? 60 গুণ 0.1 ইন্টু 10⁻³ আর নিচে হবে আমার কি 10⁻⁻19। আমি সিম্পলি জিনিসটা ভাগ করছি, আলাদা করছি। আচ্ছা 15/1.6 এটাকে আমি একটু অন্যভাবে চিন্তা করি তো, আমি 1.6কে 1.6 না ধরে 1.5 ধরবো, তাহলে কি হবে? 15 ডিভাইডেড বাই 1.5 হলে কত হবে দেখো তো? 15 ডিভাইডেড বাই 1.5 হলে কত হবে? আসবে আমার 10 আসবে না? আচ্ছা 10 যদি হয় তাহলে 15 ডিভাইডেড বাই 1.6, নিচেরটা একটু বেশি হলে উপরটা অল্প একটু কম হবে না? অল্প একটু কম হবে, দ্যাট মিনস 15 ডিভাইডেড বাই 1.6 জিনিসটা 9.9 সামথিং আসবে না? 9.9 সামথিং আসবে। আমি একটু জেনে রাখলাম জিনিসটা, ঠিক আছে? আমি এখানে 10ই ধরে কাজ করব, 10 ধরেই কাজ করবো। এখানে কাজ করো তো কত আসে? 6 ইন্টু 0.1, 6 ইন্টু 0.1 কত হবে? 6 হবে। 6 ইন্টু 0.1 আমার 6 হবে, 16 ইন্টু 0.1 6 হবে, নিচে হবে 10⁻⁻16, 10⁻⁻16 প্লাস 16 হবে এখানে, গুণ করলে কত হয়? 60 ইন্টু 10⁻16, দ্যাট মিনস 6 ইন্টু 10⁻17। আচ্ছা আমি একটু আগে কি বললাম, এটা 9.99 হবে বলছিলাম, দ্যাট মিনস এই সংখ্যাটা 10-এর চেয়ে একটু কম হবে, তাহলে এই সংখ্যাটা 6-এর চেয়ে একটু কম হবে না? দ্যাট মিন নিয়ারলি এটা 5 পয়েন্ট সামথিং হবে না? 5 পয়েন্ট সামথিং হবে। দেখো 15/1.6 এটা 10-এর চেয়ে একটু কম হবে, আমি দেখছি 10-এর চেয়ে একটু কম হয়, তাহলে এই যে 60 আমি পাইছি এখানে এক্সাক্ট 60 পাওয়ার কথা না, বা এখানে 6টা এক্সাক্ট 6 হওয়ার কথা না, 5 পয়েন্ট সামথিং হওয়ার কথা না? তাহলে আমার এটা 5 পয়েন্ট সামথিং হবে। তো 5 পয়েন্ট সামথিং কোনটা আছে? এটা হবে না, কারণ 10⁻17 লাগবে, এটা হবে আনসার। বুঝছো কিনা বাবা? এই এমসিকিউ গুলা ক্যালকুলেটর ছাড়া কিভাবে করবো বুঝতে পারছো কিনা? দেখো একজন প্রশ্ন করছিল যে এমসিকিউতে কাছাকাছি ভ্যালু আমরা বসাইতে পারি, রিটেনে কি করবো? দেখো রিটেনের কনসেপ্টটা কি, রিটেনে তুমি যে প্রশ্ন আসে, রিটেনের প্রশ্ন ভ্যালুগুলো দেয়ই এমনভাবে যাতে করে তোমার ক্যালকুলেটর ইউজ না করে কাছাকাছি ভ্যালু ধরা লাগে না। আর ওই কাছাকাছি ভ্যালু রেখেও দাও, কোনো সমস্যা নেই। কাছাকাছি আর তুমি যদি আরবিটারি ভ্যালুটা রেখে দাও, কোনো সমস্যা নেই। টিচার এটা কনসিডার করে খাতা দেখেন, কারণ টিচাররাও জানেন যেখানে ক্যালকুলেটর অ্যালাউড না। ঠিক আছে, কোনো টেনশন করার দরকার নেই এটা নিয়ে। আচ্ছা 1 মোল সিলভার ক্যাথোডে জমা করতে সিলভার নাইট্রেট দ্রবণে কত ফ্যারাডের বিদ্যুৎ চালনা করতে হয়? দেখো ভালো মতো চিন্তা করো, 1 মোল সিলভার ক্যাথোডে জমা করবো সিলভার নাইট্রেট দ্রবণে, ঠিক আছে? সিলভার নাইট্রেট দ্রবণে সিলভারটা কীভাবে আছে বলো তো? সিলভারে তোমার সিলভার প্লাস আর নাইট্রেট মাইনাস আছে এভাবে। তো সিলভার প্লাসকে তোমার যদি সিলভার হইতে হয় তাই কি একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে না? সিলভার প্লাসকে একটা ইলেকট্রন গ্রহণ করে সিলভার হইতে হবে। আচ্ছা তাহলে আমাকে বলো, একটা ইলেকট্রন না নিয়ে আমি যদি 1 মোলের জন্য চিন্তা করি, 1 মোল সিলভারকে 1 মোল ইলেকট্রন নিয়ে তোমার কি
সিলভার ধাতু 1 মোল সিলভার ধাতু তৈরি করতে হয়, তাহলে 1 মোল ইলেকট্রন চার্জ কত? 1 ফ্যারাডে। আনসার কি 1 ফ্যারাডে? ক্লিয়ার সবাই? আশা করি ক্লিয়ার। ঠিক আছে, দেখো ঠিক এরকম একটা প্রশ্ন, ঠিক আছে। 9.65 অ্যাম্পিয়ার তড়িৎ 4000 সেকেন্ড ধরে কপার সালফেট দ্রবণে প্রবাহিত করা হলে ক্যাথোডে কত গ্রাম কপার জমা হবে? ঠিক আছে, এটাকে আমি করে দেওয়া লাগবে, একদম সিম্পল। তোমাকে ভ্যালুটাও দিয়েছে কিরকম দেখো, 9.65 অ্যাম্পিয়ার। এটা কিন্তু তোমার ইজিলি কিন্তু কাটাকাটি যাবে, ঠিক আছে, ইজিলি কিন্তু তোমার 96,500 কাটাকাটি যাবে। এটা তোমরা একটু বাসায় ট্রাই করবে, হোমওয়ার্ক করবে, ঠিক আছে, হোমওয়ার্ক করবে, কিংবা এখন যে করতে পারো কমেন্টে আনসার জানাই দাও, কমেন্টে আনসারটা জানাই দিতে পারো এখনই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, দেখো এখন আমরা এতক্ষণ আমরা ফ্যারাডের প্রথম সূত্র নিয়ে কথাবার্তা বলছি, আমাদের টাইপ 2, টাইপ 3-তে আসো ফ্যারাডের দ্বিতীয় সূত্র। টাইপ 1 ছিল আমাদের পরিবাহী পদার্থগুলো, ঠিক আছে। আচ্ছা এখন দেখো টাইপ 3-তে আমার প্রশ্নটা বলছে কি, একটি অ্যালুমিনিয়াম সালফেটের দ্রবণে 5 অ্যাম্পিয়ার তড়িৎ 20 মিনিট ধরে চালনা করলে, ঠান্ডা মাথায় প্রশ্নটা পড়বা, একটি অ্যালুমিনিয়াম সালফেটের দ্রবণে 5 অ্যাম্পিয়ার তড়িৎ 20 মিনিট ধরে চালনা করলে 15 গ্রাম অ্যালুমিনিয়াম ক্যাথোডে জমা হয়, ঠিক আছে। জিঙ্ক সালফেটের দ্রবণের সমপরিমাণ তড়িৎ একই সময় ধরে চালনা করলে ক্যাথোডে কত গ্রাম জিঙ্ক জমা হবে? ঠিক আছে, ঠিক আছে, এটা আমাদের সলভ করতে হবে। এখন আমরা একটু ফ্যারাডের দ্বিতীয় সূত্র রিক্যাপ করে আসি। দেখো ফ্যারাডের দ্বিতীয় সূত্রটি একটু রিক্যাপ করি আমরা। দেখো এখানে আমি একটা কথা বলছিলাম কি, ডাব্লিউ এর পরিমাণ কার সমানুপাতিক? ডাব্লিউ এর পরিমাণ আমার তড়িৎ তুল্যাঙ্কের রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক। এখানে শর্ত আছে একটা, এখানে একটা শর্ত আছে। শর্তটা কি, আমাকে দুই জায়গাতেই কি করতে হবে, সেম পরিমাণ চার্জ দিতে হবে, চার্জের অ্যামাউন্টটা খেতে সেম হইতে হবে। অর্থাৎ দুইটা ব্যাটারি যদি আমার সেম পরিমাণ চার্জ দেয় তাহলেই আমার কি হবে, ফ্যারাডের দ্বিতীয় সূত্র অ্যাপ্লিকেবল হবে, ঠিক আছে। মনে রাখবো জিনিসটা, খুব সহজ ট্রিক্স। আমার ফ্যারাডের প্রথম সূত্র যেটা প্রথম সূত্র সেটা একটা কোষের জন্য প্রযোজ্য, একটা তড়িৎ কোষের জন্য, ঠিক আছে। যদি দ্বিতীয় সূত্র নিয়ে কোনো প্রশ্ন আসে তোমাকে আগে থেকে চিন্তা করতে হবে সেটা কি, সেটা দুইটা তড়িৎ কোষের জন্য প্রযোজ্য। আমার দুটো তড়িৎ কোষ থাকতে হবে, দুইটার মধ্যে আমি ইন্ডিভিজুয়ালি চার্জ প্রোভাইড করবো, দেবেন তো ইলেকট্রিসিটি দিব এবং টাইম দিব, ও ইলেকট্রিসিটির টাইমের গুণফল দুটার জন্য সমান হয়, তাহলেই কেবল আমার ফ্যারাডের দ্বিতীয় সূত্র অ্যাপ্লিকেবল। কনসেপ্টটা ক্লিয়ার সবার? আশা করি সবাই বুঝতে পারছো কনসেপ্টটা। আমার যদি দুইটা তড়িৎ কোষের মধ্যে চার্জ সেম হয় তখনই আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। তো আমরা দেখে আমাদের প্রবলেমে যাই। আচ্ছা এই প্রশ্ন দেখো আমার কি বলছে, দুইজনের মধ্যে আমার 5 অ্যাম্পিয়ার তড়িৎ 20 মিনিট ধরে চালনা করা হয়েছে। এর কারণে কি হয়েছে, 15 গ্রাম অ্যালুমিনিয়াম জমা হয়েছে। আমাকে বের করতে হবে জিঙ্ক সালফেটের দ্রবণে যদি এই পরিমাণ তড়িৎ দেওয়া হয় তাহলে কত গ্রাম জিঙ্ক জমা হবে। ভালো মতো বুঝছো। দেখো রিটেন প্রশ্ন বা এমসিকিউ প্রশ্ন আনসার করার একটা সহজ ট্রিক্স বলি তোমাদেরকে, আমি যেটা স্টুডেন্ট অবস্থায় অ্যাপ্লাই করতাম। আচ্ছা আমি যেটা অ্যাপ্লাই করতাম খেয়াল করো। প্রথম ট্রিক্সটা হলো তোমাকে যে কি ইনফরমেশনগুলো আসে না প্রশ্নের মধ্যে এটা একটু মার্ক করতে হবে। এটা কি করতে হবে, একটু মার্ক করতে হবে। মার্ক করলে পরে তুমি দেখবে তোমার কাছে ইনফরমেশনগুলো ক্লিয়ার। এখন তুমি এখানে ডাটা নিয়ে বসাই। আমার ফর্মুলা কি ছিল, দেখো দুইটা তড়িৎ কোষ আছে না, একটাতে অ্যালুমিনিয়াম সালফেট আছে, একটা জিঙ্ক সালফেট। ধরলাম এর মধ্যে অ্যালুমিনিয়াম সালফেট আছে, এর মধ্যে আছে অ্যালুমিনিয়াম সালফেট, এর মধ্যে কি আছে আমার জিঙ্ক সালফেট। তাহলে আমার এখন ফর্মুলা কি অ্যাপ্লাই হবে, ডাব্লিউ ডিভাইডেড বাই ই, এটা মনে করো ডাব্লিউ অ্যালুমিনিয়াম ডিভাইড বাই জিঙ্ক ই অ্যালুমিনিয়াম সমান সমান ডাব্লিউ অফ জিঙ্ক ডিভাইড বাই ই অফ জিঙ্ক, তাই না। তো ডাব্লিউ অফ অ্যালুমিনিয়াম কত দেওয়া, 15 গ্রাম জমা হয়। আর ই অফ অ্যালুমিনিয়াম কত, অ্যালুমিনিয়ামের এম ডিভাইড বাই ই, এটাও কত হবে, ডাব্লিউ কত বের করতে হবে এখানে আমার, ই কত হবে এম ডিভাইডেড বাই ই, এটা কত, এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের জন্য, এটা জিঙ্কের জন্য, তাহলে সলভ করে জিনিসটা। অ্যালুমিনিয়াম 15, অ্যালুমিনিয়ামের ভর কত ভর বলো, 27। তুল্য সংখ্যা ই কত, অ্যালুমিনিয়াম একটা ধাতু, ওর যোজনী কত 3, ধাতুর যোজনী কি তার তুল্য সংখ্যা, দ্যাট মিনস নিচে কত হবে 3, ইকুয়াল টু ডাব্লিউ বের করতে হবে, ডাব্লিউ জিঙ্কের ভর কত আমরা জানি, জিঙ্কের ভর 65.5 ডিভাইডেড বাই কত ই কত, জিঙ্ক একটা ধাতু, ওর যোজনী কি হবে 2, আর ধাতুর যোজনী কি তার তুল্য সংখ্যা, তার মানে 2 বসাবো আমি। এখন আমি এক্সচেঞ্জ করো, ডাব্লিউ অফ জিঙ্ক হবে হচ্ছে তোমার এখানে জিঙ্কের ভর কত হবে 15 ডিভাইড বাই 3 নং 27 নিচে 9, 65/2 কত
65/32.75 এই ছোটো ছোটো গুণ, ঠিক আছে। আর এইটা তুমি জাস্ট সিম্পলি গুণ করবা, গুণ করলে তোমার আনসার চলে আসবে, সিম্পলি গুণ করলে তোমার আনসার চলে আসবে, ঠিক আছে। আশা করি পারবা জিনিসটা, ঠিক আছে। সিম্পলি গুণ করবা, আনসার চলে আসবে। দেখো, ওকে, ঠিক আছে, বুঝতে পারছো কিনা বলো। এটা গুণ করবা 15/9 কত, 15/9 তোমার 1.1 সামথিং আসবে, ইন্টু 32.75 হবে, ঠিক আছে। তো তোমার আনসার তোমার নিয়ারলি 3-এর কাছাকাছি হবে, 3.3 সামথিং এরকম একটা গ্রাম আসবে, ঠিক আছে। এরকম আনসার আসবে এটা, ঠিক আছে। আচ্ছা, আগের এমসিকিউটা দেখো, একদম সহজ জিনিস বাবা, এটা একদমই সহজ জিনিস। তো কী বলছে, কত গ্রাম কপার জমা পাবে না, দ্যাট মিনস ডাব্লিউ ইকুয়াল টু MIT ডিভাইডেড বাই EF, ঠিক আছে। আমি জাস্ট ধরাই দিচ্ছি তোমাদের জিনিসটা একটু। কপারের ভর কত দেওয়া আছে 63.5, তাই না। কপার ভর 63.5। আই কত, আই দেওয়া আছে তোমার 9.65 অ্যাম্পিয়ার। কত সেকেন্ড, 4000 সেকেন্ড। তোমাকে মিনিটে নেওয়া লাগতেছে না, 4000 সেকেন্ড ডিরেক্ট দেওয়া আছে। ই কত, কপারের জন্য ই হচ্ছে 2, আমরা জানি। এফ কত, 96500, ঠিক আছে। এখন এখানে কাটাকাটি করবা, কাটাকাটি দেখে এখানে নিচে থাকতেছে কত, এখানে থাকতেছে তোমার 10,000। এখানে কাটাকাটি করো, এখানে কাটাকাটি করলে দেখবো আনসার মিলে যাবে, বুঝছো। এটা আমার করা দেওয়ার দরকার নেই, সামনে আরও কিছু প্রবলেম আছে, ওগুলো আমরা ফোকাস করি। আশা করি প্রসেসটা তুমি বুঝতে পারছো, ঠিক আছে, প্রসেসটা বুঝতে পারছো। হ্যাঁ, 12.70, রাইট, 12.70 হবে এখানে আনসার। তড়িৎ কোষ, তড়িৎ কোষ দেখো, আমরা একটু ডিটেলস কথা বলতে বলবো এটা একটু পরেই। যে হলো আমার তড়িৎ কোষ মূলত দুই প্রকার আমরা দেখছি একটু। একটা তো তড়িৎ বিশ্লেষক কোষ, যেখানে আমরা বিদ্যুৎ প্রোভাইড করি, ব্যাটারি দেই, ব্যাটারি দেওয়ার কারণে বিক্রিয়া ঘটে। তড়িৎ রাসায়নিক কোষ কি, আমার বিক্রিয়া হয়, বিক্রিয়া হয়ে ইলেকট্রন আদান প্রদান হয়, দিয়ে আমার লাইট জ্বলে, তাই না। তো এটাকে বিভিন্ন ভাগ করা হয় প্রকোষ্ঠ অনুসারে। এক প্রকোষ্ঠ বিশিষ্ট মানে একটা সেল থাকে, হ্যাঁ, একটাই সেল থাকে, ওর মধ্যে আমার তোমার যখন বিক্রিয়া হয় একটা শুষ্ক কোষ বা ড্রাই সেল, যেটা আমরা ব্যাটারি ইউজ করি, ব্যাটারি, ঠিক আছে। আর সরল ভোল্টাইক কোষ, হ্যাঁ, এটাও আমার ব্যাটারির মধ্যেই পড়ে। ড্যানিয়েল কোষ, গোলবাগান, এটা দুই প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ, যেটা দুইটা কোষ দেখছিলাম আমরা, জিঙ্ক এবং কপার, ওটাকে আমরা কিন্তু ড্যানিয়েল সেল বলি, ঠিক আছে। কারণ কেন বলি ড্যানিয়েল সেল, বিজ্ঞানী ড্যানিয়েল, যিনি ড্যানিয়েল উনি আবিষ্কার করেছেন, ঠিক আছে। উনি প্রথমে আবিষ্কার করেছে, ওনার নাম অনুসারে দেওয়া হয়। স্বতঃস্ফূর্ততার দিক দিয়ে কি, প্রাইমারি কোষ, সেকেন্ডারি কোষ, ঠিক আছে। প্রাইমারি কোষ, সেকেন্ডারি কোষ, এর কনসেপ্টটা কি, প্রাইমারি কোষ হলো যারা কি, প্রাইমারি কোষ হলো যারা নন রিচার্জেবল, মানে চার্জ দিয়ে তুমি রিচার্জ করতে পারবে না, নন রিচার্জেবল বেসিক্যালি তারা, বুঝতে পারছো, নন রিচার্জেবল। আর গৌণ বা সেকেন্ডারি কোষ কি হচ্ছে চার্জেবল, মানে তুমি একবার ইউজ করার পর কি করতে পারবে, চার্জ দিতে পারবা, চার্জেবল, ঠিক আছে। হ্যাঁ, এখানে এক্সাম্পলগুলো মনে রাখবা। লিথিয়াম ব্যাটারি কি প্রাইমারি কোষের মধ্যে, লিথিয়াম আয়ন কি গৌণ বা সেকেন্ডারি কোষের মধ্যে। এটা কিন্তু প্রায় সময় পরীক্ষায় আসছে, ঠিক আছে, প্রায় সময়। আজকে শুধু ইলেকট্রোকেমিস্ট্রি পড়াশোনা হবে, ঠিক আছে, ইলেকট্রোকেমিস্ট্রি পড়াশোনা হবে। আচ্ছা, এখন হলো সক্রিয়তার সিরিজ। দেখো, আমরা একটু আগে দেখছিলাম, তাই না, যে অ্যানোড ক্যাথোড তৈরি হচ্ছে, রাইট। এখন কথা হলো, আমি যদি বাই ডিফল্ট না জানি যে আমার কাছে একটা দুইটা তড়িৎ কোষের মধ্যে কোনটায় কি তড়িৎ দ্বার আছে, আমি জানি না, ঠিক আছে, আমি জানি না। বা আমাকে আমাকে বলা হয় না কোনটা অ্যানোড বা কোনটা ক্যাথোড, ঠিক আছে, বলা হয় না। আমি কেমনে বুঝবো কোনটা অ্যানোড বা ক্যাথোড, কোনটা অ্যানোড বা ক্যাথোড কেমনে বুঝবো আমি? এটা বোঝার একটা সহজ হয়ে হচ্ছে আমার ভালোভাবে হচ্ছে আমার তড়িৎ রাসায়নিক সারি, ঠিক আছে, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, ঠিক আছে। এর জন্য বলা হয়, দেখো, ধাতব মৌলসমূহকে তাদের ইলেকট্রন ত্যাগের প্রবণতা তথা সক্রিয়তা নিম্নক্রম সাজিয়ে প্রাপ্ত সিরিজকে ধাতুর সক্রিয়তা সিরিজ বলে। কিরকম জিনিসটা দেখো, যে এইখানে আমার অনেকগুলো ধাতুকে সাজানো হয়েছে। কীভাবে সাজানো হয়েছে, যে সবার উপরে সে তার সক্রিয়তা সবচেয়ে বেশি, যে সবার নিচে ওর সক্রিয়তা সবচেয়ে কম। ঘটনা কিরকম, যে উপর থেকে যত নিচে যাবো আমার সক্রিয়তা তো কমবে, উপর থেকে নিচে সক্রিয়তা কমবে। আচ্ছা দেখো, যে বেশি সক্রিয়, তুমি বলো একটা ধাতু সে সক্রিয় মানে কি, ও ইজিলি ইলেকট্রন ত্যাগ করতে পারবে, ভালো মতো বুঝো। যে সক্রিয় সে ইজিলি ইলেকট্রন ত্যাগ করতে পারবে। যে ইজিলি ইলেকট্রন ত্যাগ করতে পারে তার কোন শক্তিটা বেশি, জারণ ক্ষমতা বেশি না। একটা ধাতু সক্রিয়, এর মানে কি সে ইজিলি ইলেকট্রন ত্যাগ করতে পারে। ইলেকট্রন ত্যাগ করতে পারে যে প্রবণতা, এটা কি জারণ ক্ষমতা না। দ্যাট মিনস এই সিরিজে যে উপরের দিকে আসছে তার কি বেশি, সে হচ্ছে কি তোমার অ্যানোড হিসাবে ভালো, অ্যানোড হবে যে উপরের দিকে আছে। প্লাস কি তার কি জারণ বিভব বেশি বা জারণ ক্ষমতা বেশি, ঠিক আছে, উপরের দিকে বেশি। আর নিচের দিকে কি
তারা ক্যাথোড হিসেবে কাজ করবে। আর কি তারা কি বিজারণ ক্ষমতা বেশি, তার বিজারণ ক্ষমতা বেশি, বিজারণ ক্ষমতা বেশি। দেখো এখন কিছু অ্যানালাইসিস দেখো যে এখানে দেখো হাইড্রোজেনের যারা উপরে আছে ওরা কি হাইড্রোজেন থেকে সক্রিয় বেশি, তাই না? দ্যাট মিনস হাইড্রোজেন থেকে কেউ যদি সক্রিয় বেশি হয় ও পানি থেকে হাইড্রোজেনকে সরাইতে পারবে, তাই না? কিন্তু সব সময় পারে না, সব সময় পারে না। ঘটনাটা কীরকম, এই যে লিথিয়াম থেকে তোমার এই সোডিয়াম পর্যন্ত, লিথিয়াম থেকে সোডিয়াম পর্যন্ত লিকে কানার ম্যাজিক এলো, যেন ফিরে টিন পাবে হায় কুলাঙ্গার, হাজি আজি পিটাবে আমায়। এটা হচ্ছে মনে রাখার একটা টেকনিক, ঠিক আছে? দেখো এই লিথিয়াম থেকে সোডিয়াম পর্যন্ত এই ধাতুগুলো আছে না, তারা পানি থেকে, তরল পানি থেকে ইজিলি হাইড্রোজেন কি প্রতিস্থাপন করতে পারে। আবার এই লিথিয়াম থেকে তোমার যে আয়রন পর্যন্ত ওরা কিন্তু সবাই হাইড্রোজেন থেকে মানে পানি থেকে হাইড্রোজেনকে সরাইতে পারে না, তারা পারে কি স্টিম কিংবা জলীয় বাষ্প থেকে সরাইতে পারে, জলীয় বাষ্প সরাইতে পারে। এই যেমন যেমন মনে করো আয়রন, আয়রন কি আয়রন নিচের দিকে আছে না, যে উপরে যারা তারা বেশি সক্রিয়, নিচে যারা আছে কম্পারেটিভলি কম সক্রিয় না। এই যারা কম্পারেটিভলি কম সক্রিয় তাদের ক্ষেত্রে কি হয়, তাদের ক্ষেত্রে তারা ইজিলি কিন্তু বিক্রিয়া করে, তারা একটু স্লোলি বিক্রিয়া করে। এই স্লোলি বিক্রিয়া করার কারণে তারা কিন্তু তরল পানি থেকে হাইড্রোজেন সরাইতে পারে না, তারা স্টিম বা বাষ্প থেকে সরায়, স্টিম বা বাষ্প থেকে সরায়। এর মানে যদি বলি আমি যে এই আয়রনের সাথে আমি H2O লিকুইড এর বিক্রিয়া দিলাম, বিক্রিয়া হবে? বিক্রিয়া হবে না। কারণ কি আয়রন কিন্তু এই তরল পানির সাথে বিক্রিয়া করতে পারে না। বাট আমি যদি আয়রনকে কার সাথে বিক্রিয়া দিই, আয়রনকে আমি স্টিমের সাথে বা গ্যাসিয়াস হাইড্রোজেন বিক্রিয়া, তাহলে কী হবে? তাহলে বিক্রিয়া হবে, তাইলে আমার বিক্রিয়া হবে। আচ্ছা এই জিনিসটা একটা সুন্দর এক্সাম্পল শুনবা, একটা বাস্তব এক্সাম্পল শুনবা। আচ্ছা বলি তোমাদের, শুনো। তোমরা গ্রামে টিউবওয়েল ইউজ করছো না? সবাই তো টিউবওয়েল ইউজ করছো, তাই না? আচ্ছা কখনো দেখছো টিউবওয়েলের পানির মধ্যে মরিচা ধরতে বা টিউবওয়েলের ভিতরে মরিচা ধরতে? দেখো নাই। কিন্তু বাইরে কিন্তু মরিচা ধরে, টিউবওয়েলের বাইরে কিন্তু মরিচা ধরে। এখন দেখো টিউবওয়েলের ভিতরে তো পানি, আমরা তো এইটাই পড়ে আসছি যে লোহা পানির সংস্পর্শে গেলে মরিচা ধরে, তাই না? কিন্তু কথা হইলো লোহা পানির সংস্পর্শে গেলে মরিচা ধরে, কথাটা ঠিক না। ঠিক হলো লোহা যদি জলীয় বাষ্পের সংস্পর্শে আসে তখন তার মধ্যে মরিচা ধরে, ঠিক আছে? এই জন্যই দেখবা এই টিউবওয়েলের বাইরে, লোহার যে টিউবওয়েলগুলো এদের বাইরে মরিচা ধরে, ভিতরে পানি কিন্তু সেফ, ভিতর থেকে পানি আসে পানি খাই, ঠিক আছে? ভিতরে কখনো মরিচা ধরে না, মরিচা ধরলে তো টিউবওয়েল ভেঙে যেতে পারে ভিতর থেকে, তাই না? সো যার জন্য আমরা সবসময় কী ইউজ করি, আমরা টিউবওয়েল এর বাইরে সবসময় রং করি, কারণ কি মরিচা না ধরে। কিন্তু ভিতরে আমাদের কোনো মেজার নিতে হয় না, কারণ কি ভিতরে ইজিলি পানি চলে আসবে, ভিতরে মরিচা ধরবে না। এই কারণ কি, কারণ লোহা এই লিকুইড যে পানিটা, এই লিকুইড পানির সাথে কী করে না, কখনো বিক্রিয়া করে না, করে জলীয় বাষ্পের সাথে, বুঝতে পারছো? জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে। সবাই ক্লিয়ার করে জিনিসটা বলো, এই জিনিসটা সবাইকে দেখো, কারণ যদি কনফিউশন থাকে আমাকে জানাইতে পারো। আচ্ছা আশা করি সবাই বুঝতে পারছো, সবাই কি ক্লিয়ার? আচ্ছা লোহাকে পানিতে ডুবিয়ে রাখলে মরিচা ধরবে না? না, একদম গুড কোশ্চেন। লোহাকে পানিতে ডুবিয়ে রাখলে কোনো মরিচা ধরবে না, ঠিক আছে? সবাই জানো তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কি না? লোহাকে পানিতে ডুবিয়ে রাখলে কোনো মরিচা ধরবে না, কিন্তু তুমি যদি বাতাসে রেখে দাও, যদি হিউমিডিটি আপ ডাউন করে, ঠিক আছে, হিউমিডিটি যদি আপ ডাউন করে তাইলে কিন্তু আমার কি হবে না, তাইলে আমার মরিচা ধরবে। কথা বুঝতে পারছো? ব্যাপারটা সহজভাবে বুঝো যে আমি যদি পানিতে মধ্যে লোহা রাখি ওখানে কোনো বিক্রিয়া হবে না, কারণ কি লোহা পানির সাথে কোনো বিক্রিয়া করতে পারে না, লোহা পানির অত বেশি সক্রিয় না। কিন্তু জলীয় বাষ্প তুমি যে রাখো, জলীয় বাষ্পের মধ্যে তোমার ইজিলি লোহা বিক্রিয়া করতে পারে এবং এবং তখন বিক্রিয়া হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তো খেয়াল করো এখানে দেখো অ্যানায়নের চার্জ মুক্ত হওয়ার প্রবণতা, দেখো যে উপর থেকে নিচে গেলে থেকে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বৃদ্ধি পায় অ্যানায়নের ক্ষেত্রে। সে যখন নিচে যাবে ইজিলি চার্জ মুক্ত হতে পারবে, ঠিক আছে? দ্যাট মিনস আমি বলতে পারি কে বেশি সক্রিয়, অ্যানায়নগুলোর মধ্যে হাইড্রোক্সিল বেশি সক্রিয়, এরপর তোমার সকল এক্স মানে হচ্ছে তোমার হ্যালাইড হ্যালোজেন, এরপর তোমার সালফেট, এরপর তোমার কি, এরপর তোমার নাইট্রেট, ঠিক আছে? এই হলো ঘটনাটা, ঠিক আছে? সক্রিয়তার সিরিজ, বুঝতে পারছো? এখন দেখো প্রশ্নটা খেয়াল করো, একসঙ্গে একাধিক আয়ন থাকলে তড়িৎ বিশ্লেষণের সময় কোন আয়নটি আগে চার্জ মুক্ত হবে? কোন আয়নটি আগে চার্জ মুক্ত হবে? খেয়াল করো, দেখো ঠান্ডা মাথায় বুঝি। এতক্ষণ আমরা ধাতুর সক্রিয়তা সিরিজ পড়ছিলাম না? খেয়াল করো ধাতুর সক্রিয়তা সিরিজ, দেখো লিথিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, তাই না, পড়ছি।
এখন দেখো এখানে প্রশ্ন করছে কোন আয়নটা আগে চার্জমুক্ত হবে। খুব ঠান্ডা মাথায় জিনিস খেয়াল করো, আমি এই সিরিজটা একটু ঠান্ডা একটু পার্শিয়ালি লিখি বোঝার জন্য। দেখো লিথিয়াম, তারপরে পটাশিয়াম, ক্যালসিয়াম, ঠিক আছে, লিথিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম, তারপর তোমার সোডিয়াম, এই ধাতুগুলো চিন্তা করো, উপর থেকে নিচে তারা কী হচ্ছে, উপরে সক্রিয় বেশি, নিচে কি কম সক্রিয়। দ্যাট মিনস উপরে তারা কি করবে, তারা সহজে ইলেকট্রন ত্যাগ করে, সহজে ইলেকট্রন ত্যাগ করে, আমরা জানি সহজে ইলেকট্রন ত্যাগ করে। আচ্ছা, তারা যদি সহজে ইলেকট্রন ত্যাগ করে তাইলে কি ঘটনা ঘটবে বলো তো? তাইলে ওরা লিথিয়াম থেকে সহজে লিথিয়াম প্লাস হবে, পটাশিয়াম থেকে সে পটাশিয়াম প্লাস হবে, ক্যালসিয়াম থেকে সে ক্যালসিয়াম 2+ হবে, সোডিয়াম থেকে সে সোডিয়াম প্লাস হবে, তাই তো? ইলেকট্রন ত্যাগ করে সে তো এটাই হবে, এটাই হবে, তাই না? এখন বুঝো, সে যদি এটা হয়, ও বেশি সক্রিয় ছিল, এই আয়নটা ও ইলেকট্রন, লিথিয়াম ইলেকট্রন ত্যাগ করে আয়নটা হয়েছে না। লিথিয়াম কেন ইলেকট্রন ত্যাগ করছে? সে সক্রিয় ছিল, সে যাচ্ছে একটু নিষ্ক্রিয় অবস্থা যাইতে, তবে লিথিয়াম আয়নটাকে নিষ্ক্রিয় হবে, কম্পারেটিভলি নিষ্ক্রিয়। তাইলে যে যত উপরে সে তত সক্রিয়, আর এই অ্যানারের ক্ষেত্রে যে যত উপরে সে তত কি নিষ্ক্রিয়, আর এখানে কি নিচে গেলে সক্রিয়। তোমরা কি মেসেজটা ধরতে পারছো? মেসেজটা কি তোমরা ধরতে পারছো? মেসেজটা হইলো আমার লিথিয়াম, লিথিয়াম হচ্ছে তোমার সক্রিয়, সে দ্রুত চার্জিত হবে, সে লিথিয়াম প্লাস গঠন করবে। লিথিয়াম প্লাস তো নিষ্ক্রিয়, লিথিয়াম প্লাস নিষ্ক্রিয় না, ও তো লিথিয়াম ইলেকট্রন ত্যাগ করে লিথিয়াম প্লাস বানাইছে। দ্যাট মিনস ধাতুর সিরিজে যে যত উপরে সে তত সক্রিয়, যে যত নিচে সে তত কম সক্রিয়। আয়নের সিরিজে যে যত উপরে সে তত সক্রিয়, যে যত নিচে সে তত নিষ্ক্রিয়, যে যত উপরে সে তত নিষ্ক্রিয়, যত নিচে সে তত সক্রিয়। দ্যাট মিনস মূল কথা রইল আমার ক্যাটায়নের সক্রিয়তা ধাতুর রিভার্স, ধাতুর উল্টা। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? এটা সবাই নোট করে রাখবা। ক্যাটায়নের সক্রিয়তা কী হবে আমার? ধাতুর রিভার্স হবে। দ্যাট মিনস দেখতে পারি যে যত নিচে সে তত সক্রিয়। দেখো সক্রিয় মানে কি? সে তার অবস্থা চেঞ্জ করতে চায়। সক্রিয় হওয়ার মানে হলো সে কী করতে চায়? অবস্থান চেঞ্জ করতে চায়। দ্যাট মিনস সে কি দ্রুত চার্জিত হয়, বুঝতে পারছো? দ্রুত চার্জিত হয়। সো এখানে খেয়াল করো, এর মধ্যে কে সবার নিচে? তুমি ফর্মুলার সাথে মিলাও, দেখো সবার নিচে তুমি দেখবা, এদের সবার নিচে তোমার হচ্ছে অ্যালুমিনিয়াম, সবার নিচে কি অ্যালুমিনিয়াম। ইট মিনস অ্যালুমিনিয়াম ধাতু হিসাবে নিষ্ক্রিয়, ধাতু হিসাবে সে কম সক্রিয়, কিন্তু আয়ন হিসাবে সে সক্রিয়। অ্যালুমিনিয়াম কী হবে? সবার আগে চার্জ মুক্ত হবে, তার চার্জ মুক্ত টেনে সবার চেয়ে বেশি হবে। ঠিক আছে, আশা করি সবাই জিনিসটা বুঝতে পারছো। ঠিক আছে, এই জিনিসটা নোট করে রাখবে সবাই, ঠিক আছে? এটা কিন্তু নোটটা খুব ইম্পর্টেন্ট। ওকে, স্টিম থেকে সিলভারকে প্রতিস্থাপন করতে পারে কে? আমি কিন্তু একটু আগে দেখছিলাম আয়রন, তাই না? গল্প দিয়ে বলছি। HCl থেকে কে পারে? খেয়াল করো, HCl থেকে কে পারবে? HCl থেকে তোমার সিলভার, স্টেনাম, এগুলা। এই দেখো তাইলে কি স্টেনাম ও পারবে, তাই না? এগুলো ইজি জিনিস। ক্যালোমেলের সংকেত কি? দেখো ক্যালোমেল হচ্ছে স্পেশাল ধরনের একটা তড়িৎদ্বার, ঠিক আছে? ক্যালোমেল হচ্ছে স্পেশাল ধরনের একটা তড়িৎদ্বার। এই ক্ষেত্রে কি হয়? এই ক্ষেত্রে তোমার এই মার্কিউরিক ক্লোরাইড H2Cl2, ওর সাথে তোমার থাকে কি আমার মার্কিউরিক থাকে, এবং ওখানে তোমার ক্লোরাইড আয়ন তৈরি হয়, ঠিক আছে? জাস্ট মার্কিউরিক তড়িৎদ্বার কোনটা তাইলে? H2Cl2, হ্যাঁ, এটাকে আমরা ক্যালোমেল বলি। এটা হচ্ছে একটা স্পেশাল ধরনের নির্দেশক তড়িৎদ্বার, আমি একটু পরে পড়বো নির্দেশক তড়িৎদ্বার। অ্যানায়ন শক্তিতে জিনিসটা কি ছিল? অ্যানায়ন শক্তিতে ছিল জিনিসটা এরকম যে যত নিচে, উপর থেকে নিচে আসতে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। চার্জ মুক্তর প্রবণতা মানে কি? যে যত নিচে সে তত বেশি সক্রিয়, যে যত নিচে সে তত বেশি সক্রিয়, তাই না? এর মানে সক্রিয়তা কী হবে? ওই যে সবচেয়ে বেশি হবে, এরপর এক্স এর বেশি হবে, ঠিক আছে? ওকে, আশা করি বুঝতে পারছো সবাই। সো এর পরের কনসেপ্টগুলো দেখো, মোটামুটি অনেক কিছু শেষ। ব্রাইনকে তৈরি কী তৈরি হয় দেখো, ব্রাইন যে সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণ,
জলীয় দ্রবণ মানে কি, এখানে কি আছে, সোডিয়ামও আছে, হাইড্রোজেনও আছে, ক্লোরিনও আছে, OH আছে। আমরা জানি সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে তোমার হাইড্রোজেন তৈরি হয় তোমার কোথায়, অ্যানোডে, হ্যাঁ হাইড্রোজেন ক্যাথোডে তৈরি হয়, আর OH মাইনাস তোমার ক্লোরিন তৈরি হয় তোমার অ্যানোডে তৈরি হয়। আর হাইড্রোজেন আর ক্লোরিন যে চলে যায়, থাকে সোডিয়াম থাকে আর হাইড্রোক্সিড থাকে, ওরা মিলে তোমার NaOH তৈরি করে, এই যে এইখানে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো তড়িৎ বিশ্লেষণ কোষের ক্ষেত্রে ক্যাথোড সত্য নয় কোনটা সত্য নয় দেখো, ক্যাথোড তড়িৎ বিশ্লেষণ কোষ বলছে। তড়িৎ বিশ্লেষণ কোষ মানে কি, এইখানে আমার ক্যাথোডটা কি ঋণাত্মক ধর্মী হয় না। দেখো তড়িৎ বিশ্লেষণ কোষে ক্যাথোড তোমার অলওয়েজ নেগেটিভ হয়, আমরা দেখছিলাম। দেখো আমরা খেয়াল করে দেখো, আগের জায়গায় সাইডে যদি যাই, এই যে দেখো এখানে ক্যাথোডটা কি ছিল, নেগেটিভ ছিল না, এটা আমার নেগেটিভ হবে, এটা অবশ্যই ঋণাত্মক, এটা সত্য আমার। ঠিক আছে, এর মাধ্যমে ইলেকট্রন কোষ ত্যাগ করে, কথা সত্য। ক্যাথোড নেগেটিভ মানে ক্যাথোড থেকে ইলেকট্রন অবশ্যই যাবে, এটা সত্য। এর ধনাত্মক চার্জযুক্ত আয়ন আকৃষ্ট হয়, ধনাত্মক চার্জযুক্ত আয়ন আকৃষ্ট হয়। দেখো ক্যাথোডের মধ্যে কি একটা পজিটিভ ক্যাটায়ন আকৃষ্ট হয়, না, ক্যাটায়ন আকৃষ্ট হয়, এতে বিজারণ বিক্রিয়া ঘটে, ক্যাথোডে বিজারণ বিক্রিয়া ঘটে, কথা সত্য। ক্যাথোডে কি ঘটে, বিজারণ বিক্রিয়া ঘটে আমার, এটা সত্য। দেখো ঋণাত্মক ধর্মী দেখো ক্যাথোড ঋণাত্মক ধর্মী দেখছিলাম আমরা, ক্যাথোড অবশ্যই নেগেটিভ হবে, ক্যাথোডে ক্যাটায়ন যাবে, ক্যাথোড নেগেটিভ হবে। এর মাধ্যমে ইলেকট্রন কোষ ত্যাগ করে, দেখো এখানে ইলেকট্রন কোষ ত্যাগ করে। দেখো এখানে ইলেকট্রন ছিল, সোডিয়াম কি করছে, ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম আয়ন তৈরি করছে, সোডিয়াম আয়ন গ্রহণ করছে। দেখো ইলেকট্রন তার কোষ ত্যাগ করছে না এর মাধ্যমে, দেখো কোষ ত্যাগ করে। কিন্তু খেয়াল করো এর মাধ্যমে ইলেকট্রন কি ত্যাগ করে, ইলেকট্রন ত্যাগ করে তোমার তড়িৎদ্বার, কোষ থেকে কিন্তু যায় না, তড়িৎদ্বার কিন্তু কি করে তোমার করে, তড়িৎদ্বার থেকে ইলেকট্রন যায়। ভালো মতো খেয়াল করো, তড়িৎদ্বার থেকে আমার ইলেকট্রন যাবে এখানে। আর তোমার কি হবে এখানে, দেখো এর ধনাত্মক চার্জযুক্ত আয়ন আকৃষ্ট, এটাও সত্য, বিজারণ বিক্রিয়া এটাও সত্য। তারপরে আমার ভুল কি হবে, এইটা এর মাধ্যমে ইলেকট্রন কোষ ত্যাগ করে না, এর মধ্যে তড়িৎদ্বার থেকে ইলেকট্রন যায়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তড়িৎ রাসায়নিক কোষ, এখানে আমরা দেখছিলাম আগের স্লাইডে, তড়িৎ রাসায়নিক কোষে কি হয়, আমার যদি ভিন্ন বিভবের বস্তুকে আমরা কানেক্ট করি, একটা জিঙ্কের দ্রবণে জিঙ্কের তড়িৎদ্বার, কপারের দ্রবণে কপার তড়িৎদ্বার আমরা দেখছিলাম, তাই না? সাইডগুলো অবশ্যই পেয়ে যাবে তোমরা, তাই না? আচ্ছা, এখন দেখো এইখানে কোষের বিভব বলে একটা ব্যাপার আছে, কোষের বিভব বলে একটা জিনিস আছে। দেখো কোষের বিভব দুই রকম হইতে পারে, একটা আদর্শ কোষ বিভব, অনাদর্শ কোষ বিভব। কোষ বিভব জিনিসটা কি, দেখো আমার একটা পাত্র ছিল, এখানে কি ছিল আমার, এটা তোমার জিঙ্কের পাত্র ছিল, জিঙ্কের তড়িৎদ্বার ছিল, এখানে তোমার জিঙ্ক সালফেট ছিল, জিঙ্কের আয়ন ছিল, এখানে তোমার কি ছিল, এখানে তোমার কপারের তড়িৎদ্বার ছিল, এখানে তোমার কপারের আয়ন ছিল, তাই না? আচ্ছা, কপারের আয়ন যদি থাকে এখানে, এখন দেখো এখানে একটা বিভব তৈরি ছিল, এটাকে আমরা ই নট বলি, এখানে একটা বিভব তৈরি ছিল ই নট বলি। ঠিক আছে, বিভবকে আমরা ই নট দিয়ে লিখি। আচ্ছা, এখানে কোন বিক্রিয়া করছে বলো তো, কোন বিক্রিয়া করছে, ক্যাথোডের মধ্যে অ্যানোডের মধ্যে আমার জারণ বিক্রিয়া করছে না, এটাকে আমরা বলি জারণ বিভব। আর এইখানে আমরা যেটা বলি সেটা দেখো, এখানে আমরা বলি এটাকে বিজারণ বিভব। আশা করি বুঝতে পারছো। আমার অ্যানোডের মধ্যে যে বিভবটা পড়ে জারণ বিভব বলি আমরা, যেটা ক্যাথোডের মধ্যে পড়ে বিজারণ বিভব বলি। ঠিক আছে, সহজ কনসেপ্ট। তো আদর্শ কোষ বিভব কি, আদর্শ কোষ বিভব হলো আমার, এটাকে আমরা ই নট দিয়ে লিখি, এরকম যে ই নট অফ তোমার অ্যানোড প্লাস ই নট অফ আমার ক্যাথোড, এটাকে আরেকটু সিম্পলিফাই করে এভাবে লেখা হয়, ক্যাথোড অ্যানোডে আমার কোন বিক্রিয়া ঘটে, জারণ বিক্রিয়া, দ্যাট মিন অক্সিডেশন, ক্যাথোডে কি রিডাকশন, অর্থাৎ অ্যানোডের জারণ বিভব আর ক্যাথোডের বিজারণ বিভব, এই দুটোকে যোগ করলে আমরা কি পাই, যোগ করলে আমরা আদর্শ কোষ বিভব পাই। কিন্তু শর্ত আছে, আদর্শ কথাটা আছে না এখানে, আদর্শ কথাটা মানে হইল এখানে আমার কি ঘটনা ঘটবে, এখানে আমার চাপ, তাপ এবং ঘনমাত্রা ফিক্স থাকতে হবে। চাপটা ঘনমাত্রা কি, টেম্পারেচার হচ্ছে আমার 298 কেলভিন বা 25 ডিগ্রি সেলসিয়াস, আমার প্রেশার হচ্ছে 1 atm,
আর ঘনমাত্রা কনসেন্ট্রেশন হতে হবে কি 1 মোলার। যদি আমার দ্রবণের কনসেন্ট্রেশন 1 মোলার হয় তখন আমার এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল, ঠিক আছে। আর যদি আমার অনাদর্শ কোষ বিভব হয়, যেখানে আমার কি, যেখানে আমার দ্রবণের এই কনসেপ্টটা মানে এই তাপ চাপ ঘনমাত্রা কন্ট্রোল ছিল না, তাইলে কি হবে, অনাদর্শ কোষ বিভব হবে, যেটা আমরা ই দিয়ে লিখি। কি লিখি? ই দিয়ে লিখি। ইটা কি হবে? ইটা হবে আমার ই নট, এটাকে ই সেল দিয়ে লিখি, আমরা পুরো কোষের বিভব যেহেতু এটাকে আমরা ই নট সেল দিয়ে লিখি। এটা অ্যানোডের ক্যাথোডে, অ্যানোডের ক্যাথোড যোগ করলে আমরা টোটাল সেলেরটা পাবো, ঠিক আছে। এখানে লিখি আমরা ই নট সেল মানে যেটা প্রমাণ অবস্থা ছিল সেইটা, তার সাথে মাইনাস দিব, মাইনাস দিয়ে কী লিখবো, আর টি ডিভাইড বাই এন এফ, আর টি এন এফ লন কিউ, আর টি এন এফ লন কিউ, আর টি এন এফ লন কিউ। এই লন কিউটা কি আমরা একটু পরে দেখবো। সো এটা হলো অনাদর্শ কোষ বিভবের মূল ফর্মুলা, ঠিক আছে। যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা অনেক সময় নার্নসের সমীকরণ বলি, নার্নসের সমীকরণ বলি আমরা এটাকে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এখানে আমাদের তড়িৎ বিভবের কনসেপ্ট কাজে লাগে, সেটা কার পাত্রে কাকে রাখবো, কার পাত্রে কাকে রাখবো, এটা ইম্পর্টেন্ট। এটা আমরা তোমরা এই যে অনেক পড়ছো না, তোমরা বিভব যোগ করছো বিয়োগ করছো, বিভব দেখো যদি দেখো পজিটিভ আসছে পজিটিভ পাত্রে রাখতে পারবা, নেগেটিভ আসছে সেই পজিটিভ পাত্রে রাখতে পারবা না, নেগেটিভ আসে রাখতে পারবা, তাই না, এগুলো পড়ছো না। এখন আমরা সহজ একটা ট্রিক্স দেখবো, ঠিক তো। আচ্ছা আমরা বলো তো, তোমরা কমেন্টে জানাও, আমরা কি পাত্রের মধ্যে দ্রবণ রাখি না দ্রবণের মধ্যে পাত্র রাখি, বলো তো আমাকে। পাত্রের মধ্যে দ্রবণ রাখি না দ্রবণের মধ্যে পাত্র রাখি, বলো তো আমাকে কমেন্টে। আমরা কিন্তু সবসময় পাত্রের মধ্যে দ্রবণ রাখি, তাই না, পাত্রের মধ্যে দ্রবণ রাখি না, একদম ঠান্ডা মাথায়। আজকে এটা যেমন শিখাবো জীবনে আর কোনো ভুল হবে না তোমাদের, এটা ঠিক আছে, জীবনে তোমাদের কোনো ভুল হবে না। খেয়াল করো, পাত্রের মধ্যে দ্রবণ রাখি, পাত্রটা আমি আঁকি এখানে, এটা পাত্র, পাত্র রাখছে না, পাত্রের মধ্যে আমি দ্রবণ রাখি। দ্যাট মিনস কি, পাত্রের উপর, এটা পাত্র যদি, এটা যদি পাত্র হয়, পাত্রের উপর দ্রবণটা থাকে না, দ্রবণটা কই থাকে, পাত্রের উপর থাকে না, দ্রবণটা আমার পাত্রের উপর থাকে, তাই তো। কারো দ্বিমত আছে এখানে, দ্রবণটা যে পাত্রের উপর থাকে, পাত্র নিচে থাকলে পাত্রের উপর দ্রবণটা থাকবে না আমার। আচ্ছা, পাত্রের উপর দ্রবণটা থাকবে, তাইলে এখন বুঝো, মনে রাখবা একদম ইউনিভার্সাল কনসেপ্ট হলো এখানে এটা, যে দ্রবণ সর্বদা, কনসেপ্টটা কি, দ্রবণ সর্বদা উপরে থাকবে, দ্রবণ সর্বদা উপরে থাকবে, এই একটাই কনসেপ্ট। কিরকম দেখো, আমি সক্রিয়তা সিরিজটা আমার লেখো তোমরা, দেখো আমরা কি দেখছেন, লিথিয়াম লিকে বা কানার, ম্যাজিক এলো, যেন ফিরে, হাই কুলাঙ্গার, হাজি হাজি পিটা ব্যামায়, দেখছিলাম না, এটা হাইড্রোজেন হবে, এটা হাইড্রোজেন হবে, এখানে তোমার কপার হবে, তাই না। দেখো উপরে যে থাকবে সবসময় সে কি হবে, সে দ্রবণ হবে, নিচে যে থাকবে সে কি পাত্র হবে। যদি এইটা মেনটেন করা যায় তাইলেই মনে রাখবে কি করছে আমার, তাইলে আমার পাত্রটা ঠিক মতো রাখা যাবে, পাত্রের মধ্যে দ্রবণ রাখা যাবে। দেখো আমি তোমাকে বলি যে বেরিলিয়ামের পাত্র, ব্যারিয়ামের পাত্রে, ব্যারিয়ামের পাত্রে তোমার অ্যালুমিনিয়ামের দ্রবণ রাখা যাবে কিনা, অ্যালুমিনিয়াম দ্রবণ রাখা যাবে কিনা, বেরিয়ামের পাত্রে অ্যালুমিনিয়াম দ্রবণ রাখা যাবে কিনা, বলো তো রাখা যাবে কিনা, রাখা যাবে। পাত্রকে অ্যানোড ধরে কথা আছে, আমি বলতে চাই যাচ্ছি, বাট আগে বেসিক কনসেপ্ট দেখো। যদি বেরিয়ামের পাত্রে অ্যালুমিনিয়াম রাখি, তাহলে দেখো তো বেরিয়াম আমার উপরে অ্যালুমিনিয়াম নিচে, এটা কি পসিবল, মানে পাত্র উপরে দ্রবণ নিচে, এটা কি পসিবল, পাত্রের উপর, পাত্র উপরে দ্রবণ নিচে, পসিবল না, তাই এটাকে আমার দ্রবণ হবে না, রাখা যাবে না, রাইট। কিন্তু আমি যদি বলি তোমাকে, এখন আমি তোমাকে বলি যে তোমার জিঙ্কের পাত্রে, জিঙ্কের পাত্রে তোমার কি রাখবা, লিথিয়াম রাখবা, জিঙ্কের পাত্রে লিথিয়াম রাখা। দেখো লিথিয়াম হচ্ছে দ্রবণ, আর জিঙ্ক কি হচ্ছে আমার, জিঙ্ক হচ্ছে আমার কি, আমার পাত্র। এটা কি পসিবল, পাত্র নিচে দ্রবণ উপরে, এটা পসিবল কিনা, লিথিয়াম উপরে দ্রবণ আর পাত্র নিচে জিঙ্ক, এটা কি পসিবল বলো, এটা কিন্তু পসিবল। কারণ কি, অবশ্যই আমার দ্রবণ উপরে আছে, আমি তো পাত্রের উপরে দ্রবণ রাখবো, তাই না। এই একটা কনসেপ্ট, তুমি জাস্ট পরীক্ষা যদি আসে এরকম প্রশ্ন এমসিকিউতে, এখান থেকে ম্যাথ দেওয়ার চান্স অনেক কম, খুবই কম। যদি আসে তুমি জাস্ট এই চারটা সংখ্যা প্রশ্ন লিখে ফেলবা, তাহলে মিলাবা কে উপরে আছে। যদি দেখো যে পাত্রের উপরে দ্রবণ আছে,
পাত্রের উপর যদি দ্রবণ থাকে তাহলে অবশ্যই পাত্রে রাখা যাবে, যদি পাত্রের নিচে দ্রবণ থাকে রাখা যাবে না। ঠিক আছে, একদম সহজ ট্রিক্স, বুঝছো কিনা সবাই বলো? এভাবে তুমি চিন্তা করছিলে কখনো? এভাবে তুমি চিন্তা না করে থাকলে এটা বলো, সমস্যা নেই, বাট এই জিনিস তোমাদের এখন কাজে লাগবে কিনা বললো। ঠিক আছে, খুব সহজ একটা ট্রিক্স। এখন আমরা পরটায় যাই। দেখো এখন দেখো এই ধরনের বিক্রিয়াগুলো এটা পরীক্ষা প্রায় সময় আসে আমাদের। ঠিক আছে, এরকম ছোটো খাটো বিক্রিয়া পরীক্ষা মাঝে মধ্যে আসে। দেখো এই ধরনের যে দেখো আয়রন সলিড একটা দাগ দিয়ে আয়রন 2+, অ্যাকোয়াস, ব্রোমিন থেকে ব্রোমাইড, এই জিনিসগুলা কি মিন করে আমরা একটা সহজ প্রশ্ন দেখি। দেখো আমরা তড়িৎদ্বারকে প্রকাশ করার জন্য একটা ওয়ে হইলো এই দাগ দিয়ে লেখা। এখন দাগের কোন পাশে আমরা কি লিখি ভালো মতো বুঝি, দাগের কোন পাশে কি লিখি এটা অন্য একটা কালিতে দেখাই। এই দাগের এটা দাগ হয়, দাগের এই পাশে ছিল আমরা যা ছিল, এখানে লিখবো যা হবে, যা হয়েছে, যা ছিল যা হয়েছে। দেখো যদি আয়রনের তড়িৎদ্বার নেই আমরা, আয়রন কি হয়, আয়রন 2+ হবে, তাই তো? আয়রন থাকলে আয়রন 2+ হবে, এটাই তো কনসেপ্ট, তাই না? এটাই হয় যদি অ্যানোড হয়। আবার কি হবে যদি মানে কপার 2+ ছিল, ওটা কি হয়, কপার হয়। যা ছিল যা হবে, এইটাই হলো কনসেপ্ট। ঠিক আছে, তা কি বলছে এই ফেরাস মানে আয়রন সলিড, এখান থেকে আয়রন 2+ হয়েছে, দ্যাট মিনস আয়রন ছিল হয়েছে কি আয়রন 2+। এটা কখন হবে, এটা হবে তখন যদি তুমি আয়রন আমার কি করে দুইটা ইলেকট্রন ত্যাগ করে আয়রন 2+ তৈরি করে। আর কি ব্রোমিন থেকে ব্রোমাইড, এটা কখন হবে, এটা তখনই হবে যখন যদি আমার এই ব্রোমিনটা দুইটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে ব্রোমাইড হবে, তাই তো? আয়রন ছিল আয়রন 2+ হয়েছে, দ্যাট মিনস কি আয়রন দুইটা ইলেকট্রন ত্যাগ করে আয়রন 2+ হবে। ব্রোমিন ছিল ব্রোমাইড হয়েছে, এখানে দাগ দিয়ে রাখা ভালো, ব্রোমিন ছিল ব্রোমাইড হয়েছে, দ্যাট মিনস কি হবে দুইটা ইলেকট্রন গ্রহণ করে সে ব্রোমাইড হবে। দ্যাট মিনস এখানে আমি লিখতে পারি ঘটনাটা ছিল কি আমার আয়রন ছিল শুরুতে আর ছিল ব্রোমিন, এটা তো শুরুতে ছিল, আয়রন আর ব্রোমিন শুরুতে ছিল, এরা বিক্রিয়া করে কি তৈরি হয়েছে তোমার আয়রন 2+ আর ব্রোমাইড মাইনাস, আয়রন 2+ আর ব্রোমাইড মাইনাস। দেখো তো কার সাথে মিলে, 2 ব্রোমাইড মাইনাস হবে, 2 ব্রোমাইড মাইনাস, দেখো কার সাথে মিলে, এটার সাথে মিলে, দেখছো? তো পারবা এরকম প্রশ্নগুলা খুব সহজে, একদম সহজভাবে চিন্তা করো, সহজ প্রশ্ন। ঠিক আছে, ঠিক তেমনি এরকম প্রশ্ন, হ্যাঁ এটা নিজেরা ট্রাই করো সবাই, এটা হোমওয়ার্ক ট্রাই করবা। ঠিক আছে, স্লাইড পেয়ে যাবা, স্লাইডের মধ্যে এই অঙ্কটা ট্রাই করবো তো প্রশ্নগুলো। কোনটি অসত্য নয়, দ্যাট মিন কোনটি সত্য, এইগুলো কিন্তু ট্রিকি প্রশ্ন। ঠিক আছে, কোনটি অসত্য নয়, অসত্য মানে কি মিথ্যা, অসত্য নয় মানে মিথ্যা নয় মানে কি সত্য। দেখো গ্যালভানিক কোষে বিজারণ অর্ধবিক্রিয়া ঋণাত্মক অ্যানোডে হয়। দেখো এটা কিন্তু আমরা জানি যে গ্যালভানিক কোষের ক্ষেত্রে আমার অ্যানোডটা কি হয়, মাইনাস হয়। গ্যালভানিক কোষে আমার অ্যানোডটা কি হয়, মাইনাস হয়। এটা কি সত্য? গ্যালভানিক কোষে বিজারণ অর্ধবিক্রিয়া ঋণাত্মক অ্যানোডে হয়। দেখো অ্যানোড মাইনাস হয়, এটা সত্য। কিন্তু বিজারণ অর্ধবিক্রিয়া বলছে, অ্যানোডে কোনো বিজারণ বিক্রিয়া হবে বলো তো? অ্যানোডে কোনো বিজারণ বিক্রিয়া হবে না। তাহলে বলো তো অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা, দ্যাট মিনস কি এটা এই পার্টটা মিথ্যা। আচ্ছা, গ্যালভানিক কোষে জারণ অর্ধবিক্রিয়া ধনাত্মক ক্যাথোডে হয়, গ্যালভানিক কোষে জারণ অর্ধবিক্রিয়া ধনাত্মক ক্যাথোডে হয়। দেখো জারণ অর্ধবিক্রিয়া বলছে ধনাত্মক ক্যাথোডে, মিলে ক্যাথোডে কখনো জারণ বিক্রিয়া হবে, এটাও হবে না। তড়িৎ বিশ্লেষ্য কোষে জারণ অর্ধবিক্রিয়া ঋণাত্মক অ্যানোড, এইটা খেয়াল করো, তড়িৎ অবিশ্লেষ্য কোষে জারণ অর্ধবিক্রিয়া ঋণাত্মক অ্যানোড হয়। এরা দেখো জারণ অর্ধবিক্রিয়া ঋণাত্মক অ্যানোড, জারণ বিক্রিয়া অ্যানোডে হয় কথা সত্য, কিন্তু তড়িৎ বিশ্লেষ্য কি দেখছিলাম আমরা, তড়িৎ বিশ্লেষ্য কোষে আমার অ্যানোডটা কি হয়, অ্যানোড হয় আমার পজিটিভ। তড়িৎ বিশ্লেষ্য কোষে অ্যানোড কি হয় আমার পজিটিভ হয়, কারণ কি অ্যানায়নকে অ্যাট্রাক্ট করবে সে, যেটাকে নিজে কি হবে পজিটিভ হইতে হবে, এটাও কি আমার মিথ্যা। গ্যালভানিক কোষে ক্যাথোড ধনাত্মক হয়, এটা সত্য। গ্যালভানিক কোষে আমার কি হয়, ক্যাথোড ধনাত্মক হয়। ঠিক আছে, গ্যালভানিক কোষে আমার ক্যাথোড পজিটিভ হয়। ওকে, এটা আমার সত্য। ওকে, তো এটাই আমার সত্য। দেখো প্রমাণ তড়িৎচালক বল নির্ণয় করো, সহজ কনসেপ্ট একদম। দেখো একদম সহজ কনসেপ্ট। দেখো প্রমাণ তড়িৎচালক বল নির্ণয় করা কি করি আমরা সবসময় লিখি ই নট সেল সমান কি ই অফ অ্যানোড প্লাস ই অফ ক্যাথোড। অ্যানোডে কি নিই, অ্যানোডের জারণ বিভব
যা বিভব, এখানে কি বিজারণ বিভব, বিজারণ বিভব, ঠিক আছে। আচ্ছা আমাকে দেখো এখানে দেওয়া আছে কি আয়রন 2+ থেকে আয়রন হয়েছে, নিকেল 2+ থেকে নিকেল হয়েছে, ঠিক আছে। আচ্ছা এটা তো পসিবল না কখনো, দুইটাই তো বিজারণ হতে পারবে না, নিশ্চয়ই একটা জারণ হবে। তাহলে দেখো অ্যানালিসিসটা দেখো, আয়রন 2+ ছিল, আয়রন, নিকেল 2+, নিকেল, এইটা কি আমার, এইটা হচ্ছে আমার অ্যানোড, অলওয়েজ মোট দাগের এই পাশে কি অ্যানোড, দাগের বাম পাশে অ্যানোড, ডান পাশে আমার ক্যাথোড। আচ্ছা গুড, এটা যদি অ্যানোড হয় তাহলে এখানে কি ঘটবে বেসিক্যালি বিক্রিয়াটা, এখানে বিক্রিয়াটা ঘটবে আমার আয়রন ছিল ও ইলেকট্রন ত্যাগ করে আয়রন 2+ হবে, এখানে আমার হয়েছে কি জারণ, আমরা জানি জারণ ঘটে। এখানে কি হবে, নিকেল 2+ ছিল ও দুটো ইলেকট্রন গ্রহণ করে কি হবে আমার, গ্রহণ করে আমার নিকেল হবে, তাই না। তাহলে কি হয়েছে, বিজারণ। দ্যাট মিনস আমার এখানে নিতে হবে ই অফ ইনট অফ Fe থেকে Fe2+ এর যে বিভবটা যোগ করতে হবে ইনট নিকেল 2+ থেকে নিকেল, এই দুটো ঘটনার বিভব আমাকে যোগ করতে হবে। দেখো আমাকে দেওয়া আছে কি আয়রনের বিজারণ বিভব -0.44, কিন্তু আমার হয়েছে কি জারণ হয়েছে, যদি বিজারণ বিভব দেওয়া থাকে আর লাগে আমার জারণ বিভব, বিজারণ বিভব উল্টাটা হচ্ছে জারণ বিভব কি 0.44, মাইনাস থেকে প্লাস করে দিবা। আর যদি দেখো নিকেলের বিজারণ বিভব, নিকেলে তো বিজারণই হয়েছে, তা যা আছে তাই থাকবে, তাহলে আমার চেঞ্জ করা লাগবে না, 0.244, তাহলে কী হবে 0.44 মাইনাস 0.24 ভোল্ট, দ্যাট মিনস কত হবে এখানে 0.2 ভোল্ট, ঠিক আছে। এরকম সহজ প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। ওকে, আশা করি বুঝতে পারি সবাই। দেখো ঠিক তেমনি এটা সেম টাইপের প্রশ্ন, তোমরা হোমওয়ার্ক করার বাসায় এটা সাইডে থাকবে, একদম সিমিলার টাইপের প্রশ্ন। দেখো এরপরে এইখানে দেখো এই প্রশ্নগুলা একটু ভালো মতো খেয়াল করো, কনসেপ্টটা দেখাই দিই তোমাকে। কনসেপ্টটা হলো আমরা ঘন একটা, আমার একটা সেল দেওয়া আছে জিঙ্ক থেকে জিঙ্ক 2+, আয়রন 3+, প্লাটিনাম, ঠিক আছে, প্লাটিনাম তার আমার এখানে সেলের বিভব প্রমাণ সেলের বিভবের চেয়ে বেশি। কোন ক্ষেত্রে বিভব বেশি, দেখো আমার ই সেল, আমার নার্ভাস জানি এটা কত হবে, ই নট সেল মাইনাস RT ডিভাইডেড বাই NF লন কিউ। এই কিউটা কি আমার, কিউ হচ্ছে আমার এর বিক্রিয়াটা কি করছিল বলতো, বিক্রিয়া হয়েছে আমার জিঙ্কের সাথে তোমার আয়রন 3+ এর বিক্রিয়া হয়েছে, বিক্রিয়া কি তৈরি হবে, জিঙ্ক 2+ হবে আর তোমার কি আয়রন তৈরি হবে। আমি লিখবো ওখানে ডান পাশের আয়ন ডিভাইড বাই বাম পাশের আয়ন, দেখো লিখবো আমি ডান পাশের আয়ন জিঙ্ক 2+, নিচে লিখবো কি বাম পাশের আয়ন Fe3+, এইটা আমার লেখান জেনারেল ওয়ে। এখন দেখো একটা লগারিদমের রাশি চিন্তা করো, লগ A ডিভাইডেড বাই বি, লগ A ডিভাইডেড বাই বি, এইটা বড় হবে কখন, এটা বড় হবে কখন, যখন তোমার এর ভ্যালু বাড়বে, তাই না। আচ্ছা কিন্তু আমি ওকে মাইনাস দেই, মাইনাস লগ A বাই বি, এইটা বাড়বে কখন, এটা যদি এর ভ্যালু কমে কিংবা বি এর ভ্যালু বাড়ে। দ্যাট মিনস আমাকে বলছে কোন ক্ষেত্রে কোন ঘনমাত্রায় সেলের বিভব প্রমাণ সেলের বিভবের চেয়ে বেশি, দ্যাট মিনস এইটা আমার কি হইতে হবে, বেশি হইতে হবে। দ্যাট মিনস আমি লিখবো এখানে, সরি একটু উল্টা বলছি আমি, এখানে আমার বেশি এইটা বেশি হইতে হবে, এটা বেশি হইতে হবে মানে কি আমাকে এই সংখ্যাটা কি হইতে হবে, কমায় আনতে হবে, এটা যদি কমায় আনি তাইলেই আমার এটা বেশি হবে। দ্যাট মিনস আমাকে চিন্তা করতে হবে কি আমাকে কাকে বড় করতে হবে, আমাকে এই জিঙ্কটাকে বেশি করতে হবে। জিঙ্কটাকে বেশি হবে কখন, দেখো জিঙ্ক 2+ 1.1 মোলার, ঠিক আছে। আশা করি জিনিসটা বুঝতে পারছো, ক্লিয়ার। আচ্ছা তো কোন ক্ষেত্রে আবার একদম আগের কনসেপ্টটাই ট্রাই করবা তোমরা। দেখো মুক্ত শক্তির পরিবর্তন একটা রাশি বলি, মুক্ত শক্তির পরিবর্তন জিনিসটা কি, যে এই রাশিটা আমাকে ডেল্টা জি নট আমাকে ইন্ডিকেট করে কি জানো, এটা আমাকে ইন্ডিকেট করে যে আমার একটা বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে কিনা, একটা বিক্রিয়া যে ঘটবে স্বতঃস্ফূর্ত হবে কিনা। স্বতঃস্ফূর্ত মানে কি, একটা বিক্রিয়া নিজে হবে কিনা, এটা আমাকে মিন করে। আচ্ছা এটা যদি নেগেটিভ হয় তাহলে বুঝতে হবে বিক্রিয়া নিজে হবে স্বতঃস্ফূর্ত, যদি 0 হয় তাহলে বুঝতে হবে বিক্রিয়া সাম্যাবস্থায় আছে,
আর যদি ধনাত্মক হয় বা পজিটিভ হয় তাহলে কি হবে, তাহলে বুঝতে হবে বিক্রিয়াটা আমার কি স্বতঃস্ফূর্ত হবে না, তাকে আমার বাইরে থেকে হিট দিয়ে বিক্রিয়াটা করতে হবে। ঠিক আছে, এটা আমরা খুব সহজ জিনিস পড়ছি, রাসায়নিক পরিবর্তন এটা আরও ডিটেলস পড়বা। ঠিক আছে, দেখো এখান থেকে প্রশ্ন কি আসছিল যে মুক্ত শক্তি ধনাত্মক হলে তড়িৎ কোষের বিক্রিয়াটা কিরকম হবে। দেখো ধনাত্মক হলে কি বলছিলাম, আমার বিক্রিয়া নিজে নিজে হবে না, বিক্রিয়া নিজে নিজে হবে না, দেখবেন স্বতঃস্ফূর্ত হবে না, তাই না? ওকে, দেখো এইখানে আমরা দেখি নার্ন সমীকরণ আমরা দেখছিলাম একটু আগে, এইটা এখানে সুন্দর করে লেখা আছে। ওকে, এখান থেকে একটা প্রবলেম দেখি, দেখো ছোট্ট একটা, এটাই লাস্ট প্রবলেম আমাদের ক্লাসে আজকে। দেখো যে বলছিলাম যে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ আর সিলভার প্লাস থেকে সিলভার, এই কোষের কোষ বিভব নির্ণয় করো। ঠিক আছে, আগে আমরা ইনট সেলটা বের করি। দেখো ইনট সেলটা কি হবে আমার, ইনট জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়েছে, দ্যাট মিনস অ্যানট যেহেতু জারণী হয়েছে আমাদের, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ প্লাস ইনট সিলভার প্লাস থেকে সিলভার, সিলভার প্লাস থেকে সিলভার। ওকে, কী হবে জিনিসটা আমার কি দেয়, জিঙ্ক 2+ থেকে জিঙ্ক -0.76 ভোল্ট, আমার লাগবে জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এটা মাইনাস, এটা প্লাস হয়ে যাবে এখানে 0.76 প্লাস সিলভার প্লাস সিলভার যা তাই দেওয়া আছে 0.8, এটা কত হবে, এটা হবে 1.56 ভোল্ট। আচ্ছা ভালো কথা, এখন দেখো আমাকে বের করতে হবে ই সেল, তারপরে ই সেলটা কত হবে, ই সেলটা হবে হচ্ছে আমার ই নট সেল মাইনাস RT NF ইন্টু লন, কী হবে আয়ন কোনটা বাম পাশে, আমার বাম পাশে আয়ন কোনটা, বাম পাশে হচ্ছে জিঙ্ক 2+, বিক্রিয়াটা খেয়াল কর, বিক্রিয়া হচ্ছে জিঙ্ক, এখানে না এই পাশে দেখাই, বিক্রিয়াটা আমার কি, বিক্রিয়া হচ্ছে জিঙ্ক প্লাস সিলভার প্লাস, এখানে তৈরি হবে কি তোমার, সিলভার তৈরি হবে তোমার জিঙ্ক 2+ প্লাস সিলভার প্লাস, কী হবে জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, জিঙ্ক আমার এখানে দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, করে কী হবে জিঙ্ক 2+ হবে, আর সিলভার কী হবে আমার দুইটা সিলভার দুইটা ইলেকট্রন গ্রহণ করে দুইটা সিলভার প্লাস হবে, এটাই তো ঘটনা আমার, তাই না? তাহলে আমার বিক্রিয়াটা কী লিখবো আমি, ওখানে জিঙ্ক 2+, এখানে সিলভার প্লাস, যেহেতু আমরা এখানে 2 আছে একটা, এখানে স্কোয়ার দিতে হবে একটা আমাকে, আমরা পড়ে আসছি ইনট সেল কত 1.56 RT NF, RT লন আর কত, দেখো আর এর ভ্যালু হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, এটা আমরা জানি কত, এটা আমরা জানি। ঠিক আছে, ঘটনা হবে 0.0821, সবসময় লিটার এটিএমে এককে বসাইতে হবে। ঠিক আছে, এন কত, আচ্ছা আদান প্রদান ইলেকট্রন সংখ্যা, কত ইলেকট্রন আদান প্রদান হয়েছে 2 হয়েছে এখানে 2, এফ কত 96500 গুণ কত লনের ভ্যালু কত, এখানে উপরে জিঙ্ক ঘনমাত্রা কত দেওয়া, দেখো জিঙ্ক 2+ ঘনমাত্রা দেওয়া 0.1, নিচে সিলভারের ঘনমাত্রা কত দেওয়া, আচ্ছা এখানে একটু পুরো টাইপিং ভুল হয়েছে বুঝতে পারছো, এখানে তো জিঙ্ক 0.01 হবে, 0.01 হবে, তো এটা হবে 0.01, এটা হবে তোমার 0.01, আর নিচেরটা হবে তোমার 0.1 হোল স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এখন দেখো 1.56 মাইনাস 0.00821 2 × 96500 ইন্টু লন অফ 0.01, আর 0.1 স্কোয়ার করলে কত হয় 0.01ই হয়। তো এখন তাকায় দেখো, এই যে এত ক্যালকুলেশন করলাম না, এই ক্যালকুলেশন জীবন সম্ভব, তুমি পরীক্ষা করে দেখে কলম ফালাই দেবে চলে আসবে না ভাই, আমি সব করছি ভাই, আর সম্ভব না, রাইট? কিন্তু এর মজার জিনিস খেয়াল করো, একটা মজার জিনিস খেয়াল করো, এই 0.1 কাটাকাটি যায় না, তাহলে কত হয় হবে 1.56 মাইনাস এই পুরাটা 0.0821 ডিভাইডেড বাই 2 × 96500 ইন্টু লন অফ 1, লন 1-এর ভ্যালু কত বলো তো আমাকে, লন 1-এর ভ্যালু কত, আচ্ছা টি বসাই নেই, সরি টি বসাই নেই, টি হচ্ছে আমার যে কত 25 ডিগ্রি সেলসিয়াস বলছে না, এখানে দেখবেন 298, এখানে 298 হবে, এখানে 298, ভেরি গুড থ্যাংক ইউ, চেক করে তোমার মনোযোগ আছে, চেক করলাম আর কি। লন 1-এর ভ্যালু 0, লন 1 যদি 0 হয় ভাই আমাকে বলো তো এই পুরোটা কত হবে, লন 1 0, এই পুরোটা কত হবে 0 হয়ে যাবে না, তাহলে আনসার কত হবে, আমার আনসার হবে 1.56 ভোল্ট, আনসার 1.56 ভোল্ট হবে না, বুঝছো? দেখো তোমরা যারা কনফিউজ থাকো যে ভাই রিটার্নে যদি আসে কেমনে ক্যালকুলেশন করবো, দেখছো
প্রশ্ন কিন্তু এরকম প্রশ্নই দিবে যেখানে তোমার ইজিলি ক্যালকুলেশন মিলাইতে হবে। তোমাকে কি পারতে হবে জাস্ট ভাইয়া, তোমাকে জাস্ট পারতে হবে যে কোথায় কোন ফর্মুলাটা কীভাবে অ্যাপ্লাই করবো। কথা বুঝতে পারছো? এই জিনিসগুলাই, ঠিক আছে? আমাদের এই চ্যাপ্টার মোটামুটি পড়াশোনা এইগুলাই। এরপরে দেখো অল্প কিছু পড়াশোনা আছে, বিভিন্ন ধরনের কোষ আছে। দেখো বিভিন্ন কোষের মধ্যে শুষ্ক কোষ, লেড স্টোরেজ ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি, হাইড্রোজেন ফুয়েল সেল, পিএম সেল বলি এগুলোকে। এইগুলো থেকে ছোটোখাটো কিছু প্রশ্ন আসে, যেমন এদের অ্যানোড কোনটা, এদের ক্যাথোড কোনটা, এদের ক্যাথোডে কী উৎপন্ন হয়, অ্যানোডে কী উৎপন্ন হয়, এরকম ছোটোখাটো বেসিক কিছু প্রশ্ন আসে। এগুলো আমরা এখান থেকে দেখতে পারি। যেমন হাইড্রোজেন ফুয়েল সেলের ক্ষেত্রে আমার দুইটাই গ্রাফাইট হয়, ঠিক আছে? দুইটাই গ্রাফাইট থাকে। লিথিয়াম ব্যাটারি, লিথিয়াম আয়ন, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলা পড়তে হবে, ঠিক আছে? বুঝতে পারছো? তো ভাই বলো, সবাই আজকে পড়া বুঝছো কিনা? সবাই আজকের পড়া ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা বলো। আচ্ছা ভাই, এমসিকিউ কি মূল বই থেকে প্র্যাকটিস করবো নাকি কোশ্চেন ব্যাংক? ভাই দুইটাই করবা। আগে কোশ্চেন ব্যাংক করবা, এরপর তোমাদের যে ডাইজেস্ট করে দেওয়া হয়েছে ওগুলো সলভ করা প্রপারলি, এরপর মূল বই ধরবা, ঠিক আছে? আমরা যেটা করছি, কোশ্চেন ব্যাংকের প্রশ্নগুলো আমরা আগে করবো, কারণ কি ওগুলো বারবার আসছে পরীক্ষায়, তোমাদের ক্লাস তো রেকর্ড দেওয়া হবে, তাই না? তোমরা তখন রেকর্ডটা একটু টেনে দেখে নিও, ঠিক আছে? এখন যদি সময় শেষ হয়ে গেছে, আমরা বেশি ইলংগেট করবো না, শেষ করে দিব। আর স্লাইডও তোমরা পেয়ে যাবে আশা করি তোমাদের এলএমএসে। হ্যাঁ, আর যে কথাটা সেটা হলো যে কোশ্চেন ব্যাংকের প্রশ্নটা খুব ভালো মতো সলভ করবা, ঠিক আছে? আর যেটা হলো সেটা তোমাদের যে বইয়ের যে অনুসরণের প্রশ্নগুলো খুবই ভালো মতো সলভ করবা। কারণ কি আমি বলি, আমাদের বা ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু ওই আমি যেবার পরীক্ষা দিই ঢাকা ইউনিভার্সিটিতে, সেবার কিন্তু 4টা এমসিকিউ ডিরেক্ট অনুসরণ থেকে কমন পড়ছিল, ঠিক আছে? সো অবশ্যই অনুসরণের প্রশ্ন সলভ করতে হবে। রিপিট প্রশ্ন অনেক আসে পরীক্ষায়, অনেক প্রশ্ন হয়তোবা সেম জিনিস আসবে না, কিন্তু সেম জিনিস না আসলেও তোমার কি আসবে, তোমার ভ্যালু চেঞ্জ করে আসবে, ঠিক আছে? ভ্যালু চেঞ্জ করে আসবে। আর ক্লাস করার পর তোমরা কী করবা, ক্লাস করার পর অবশ্যই তোমার বইগুলো রিডিং করবা, প্রশ্ন সলভ করবা, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ ক্লাসে থাকার জন্য, আর থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমার নাম তাহমিদ, আমি ঢাকা ইউনিভার্সিটিতে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। সকলকে ধন্যবাদ ক্লাসে থাকার জন্য। আল্লাহ হাফেজ।